সাকিব আল হাসান আরো কিছুদিন খেলতে পারতো। আমি এখনো সাকিবের আশা ছাড়িনি। এরকম ইনফ্লুয়েন্সিয়াল সরকার কিন্তু আসলে সৌম্য সরকার না। সৌম্য যে পরিমাণ গালি খায়, না না, আমার প্লেয়ার লাইফে আমিও খেয়েছি। বোনাস আর কত হবে প্রিমিয়ার লিগে? আপনি চ্যাম্পিয়ন 15 লাখ টাকা। আমি কোটিপতি না, আমি কোটিপতির ফ্যামিলির ছেলেও না, আমি খেটে খাওয়া মানুষ। বাংলাদেশ টিম থেকে আমি যখন বাদ পড়ি, বাংলাদেশের লাস্ট ওয়ানডেতে 10 ওয়ানডেতে আমি বেস্ট স্কোরার। রিয়াজ যখন T20 থেকে রিটায়ার করবে, ইন্ডিয়া থেকে ফোন করেছে, হান্নান ভাই আমি এই ডিসিশনে যাচ্ছি, আপনার সাথে আমি আগে আলাপ করেছিলাম। পোস্ট সিলেক্টর এইটাই বলা জানি। এবারে প্রিমিয়ার লিগ সবচেয়ে বড় ঘটনা এটা। হান্নান ভাইয়ের চোখে পানি চলে এসেছে। আসলে আমাদেরও একই অবস্থা ছিল ওই সময়টায়। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম বিডি ক্রিক টাইমের স্টার আড্ডাতে। দেখুন, সরকার নিয়ে অনেক আলোচনা চলছে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার, এরপরে হয়তো আসবে তত্ত্বাবধায়ক সরকার, তারা দেবে ইলেকশন। তার আগে আওয়ামী লীগের সরকার ছিল, এবং যেই সরকার আসার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে পরবর্তী ইলেকশনে হয় বিএনপি অথবা এনসিপি, তারা মিলেই হয়তো পরবর্তী সরকার গঠন করবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যখন যার খুশি আসুক, জনগণ যাকেই ম্যান্ডেট দিক না কেন, বাংলাদেশের ক্রিকেটে কিন্তু আসলে একজন সরকার সবসময় থাকেন, তিনি হচ্ছেন হান্নান সরকার। আমার সাথে রয়েছেন দ্য ইউনিভার্সাল সরকার অফ বাংলাদেশ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে সরকার, মানে আপনি কিন্তু একটা পুরো নাম থেকে একটা দারুণ অ্যাডভান্টেজেস অবস্থায় থাকেন। যখন যেই সরকারই আসুক, হান্নান সরকার কিন্তু থাকে না। এরপরে আরো সরকার জন্ম হয়েছে, সৌম্য সরকার জন্ম হয়েছে, অনেক সরকার একটা ছেলে খেলেছিল, ছোট ছোট সরকার। এগুলো ধরেন সরকার বিষয়টা জাতীয় পার্টির মতো। আপনার মতো তো ক্ষমতাসীন না হান্নান ভাই, কারণ আপনি এই যে দেখেন মানে কত পাওয়ারফুল সরকার হান্নান সরকার। তিনি হচ্ছে ন্যাশনাল টিমের সিলেক্টর হিসেবে দায়িত্ব পালন করলেন। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সাথে যুক্ত ছিলেন। যেই বিশ্বকাপটা বাংলাদেশ জিতলো অনূর্ধ্ব 19 পর্যায়ে, বাংলাদেশের সেরা সাফল্য আইসিসিতে, সেখানটায় তার একটা বিশাল ইনফ্লুয়েন্সিয়াল রোল ছিল। এখন ন্যাশনাল মেন্স টিমের সিলেকশনের দায়িত্ব থেকে তিনি সরে গিয়ে কোচিং শুরু করলেন, সেখানটায় গিয়ে আবাহনীর চ্যাম্পিয়ন কোচ। মানে এরকম ইনফ্লুয়েন্সিয়াল সরকার কিন্তু আসলে সৌম্য সরকার না। সৌম্য যে পরিমাণ গালি খায়, না না, আমার প্লেয়ার লাইফে আমিও খেয়েছি। না, আপনি যেটা বললেন আসলে সরকার এই নামটা আসলে মানে ক্রিকেট জগৎ অন্তত আমাকে দিয়ে শুরু, এটা বলা যেতেই পারে। এর আগে আসলে ক্রিকেটের কোনো সরকার ছিল না। বাট দিন শেষে আপনি যেটা বললেন, সরকার যেই থাকুক, দেশের সরকার যেই থাকুক, ক্রিকেটের সরকার তো এখন পর্যন্ত আমি আছি, ক্রিকেটের সঙ্গেই আছি, ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। সৌম্য এখন মাঠের ক্রিকেটে আছে, এই জন্য গালিটা একটু বেশি শুনছে। আমি শিওর যে খেলা ছাড়ার পরে সে গালিটা কমে যাবে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। আনন্দ ভাই, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে মানে আপনার নামের সাথে আপনার কর্মকাণ্ডের খুব দারুণ একটা মিল। মানে আমি যদি লাস্ট দুটা ইস্যুকে একটু আবারও টেনে আনি, যে আপনি আমাদের জাতীয় দলের সিলেকশনে একটা বড় রোল প্লে করেছেন, বিসিবি সিলেক্টর হিসেবে কাজ করেছেন, সেখানটায় আপনি সাকসেসফুল। আপনি যখন ছিলেন, আমি আমার বিভিন্ন ইন্টারভিউতে আমি বলেছি যে আসলে হান্নান ভাইকে আমি আসলে মার্কিংয়ের জায়গায় সবার উপরে রাখবো। হয়তো আপনার কাজগুলো, আপনার থটসগুলো অনেকটা আমি জানি দেখে। আবার একই সাথে ওটা ছেড়ে যখন আপনি কোচিংয়ে চলে গেলেন, সেখানটাও আপনি রুল করা শুরু করলেন। মানে এরকম সরকার যে সব জায়গায় গিয়ে আসলে প্রভাব বিস্তার করে, এটা আসলে কেমনে পসিবল? আপনি কি মানে ক্যারেক্টারের মধ্যে এমন কিছু একটা রয়েছে, নাকি ইউ থিঙ্ক দ্যাট ইউ আর লাকি এনাফ? রিয়াসাতে অবশ্যই লাক তো লাগেই। মানে আপনি দেখবেন যে আমার ক্রিকেট ছাড়ার পরে ক্রিকেট জগতে আমি যখন ছিলাম প্লেয়ার হিসেবে, আমি খুব বড় সাকসেস কিন্তু পাইনি। একটা প্লেয়ারের স্বপ্ন যেটা থাকে, ম্যাক্সিমাম লেভেল টেস্ট ক্রিকেট খেলবে, ওয়ার্ল্ড কাপ খেলবে, রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বাট বড় প্লেয়ার হিসেবে নিজেকে শেষ করতে পারিনি। কিন্তু তারপরে যখন নতুন ক্যারিয়ারে আসলাম, যেটা কোচিং দিয়ে শুরু করেছিলাম, পরে সিলেক্টর হলাম, আমি একটা জায়গায় সবসময় চেষ্টা করেছি, এটা অনেকে কীভাবে নিবে আমি জানি না, ঢাকার ছেলে হিসেবে, আমি ঢাকায় জন্ম বড় হওয়া, আমি চেষ্টা করি অনেস্টির জায়গাটা কোনো কম্প্রোমাইজ করতে না। ঢাকার বাইরে থেকে আসলে অনেকেই আমি দেখেছি যে অনেকের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করে। তো আমি আমার এলাকায় খিলগাঁয়ে বড় হয়েছি। সবাই জানে আমি একটু একরোঘা টাইপের, একটু ঘাটতের, এরকম অনেকে বলে। সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ তো হয়, ম্যাচুরিটি আসে, সেটাও এসেছে। বাট আমি যেটা করেছি সবসময় এখন পর্যন্ত যেটা করি, আমার অনেস্টির জায়গায় আমি কম্প্রোমাইজ করিনি। যেটা এজ গ্রুপ সিলেক্টর থাকা অবস্থায় করেছি, ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় আমি আমার জায়গা থেকে সবসময় আমার বেস্ট ইনপুট দেওয়ার চেষ্টা করেছি। আমি রং হতে পারি, আমি কিন্তু একটা জিনিস সবসময় বিলিভ করি, ডিসকাশনের মধ্যে রাইট ডিসিশনে আসা যায়, ডিসকাশনের মাধ্যমে। আমি যেটা বলবো সেটাই যে রাইট তা না, কিন্তু আমার লজিকটাও থাকতে হবে। নিশ্চিতভাবে আপনি যখন বলেন আপনার লজিকটা আপনি উপস্থাপন করেন, লজিক ছাড়া কোনো কিছু আমি এস্টাবলিশ করে দেবো, ব্যাপারটা এরকম না। আমি যখন আবাহনী দলটার দায়িত্বটা নিয়েছি এবার সিলেকশন থেকে সরে এসে, সেখানেও আমি আমার লজিকগুলো দাঁড় করানোর চেষ্টা করেছি। আমার বাজেটের মধ্যে থেকে আমি বেস্ট কম্বিনেশন কীভাবে করা যায় সেটা চেষ্টা করেছি। নিশ্চিতভাবে মোসাদ্দেক শান্তর বড় ভূমিকা ছিল। বাট আপনি যেটা বললেন যে আমার লাকও ফেভার করেছে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। আবাহনীর ক্ষেত্রে মানে এইবারের অন্তত আবাহনীকে নিয়ে একটা বড় ধরনের নেগেটিভ ডিসকাশন ছিল হান্নান সরকার। কারণ গত 15-16 বছরে আবাহনী যতবার চ্যাম্পিয়ন হয়েছে, সবার একটা মানে পারসেপশন এরকম লাইক যে আবাহনী আসলে চ্যাম্পিয়ন হয়েছে অনেকটা সুবিধা নিয়ে।
সো এবার একটা নেগেটিভ ডিসকাশন ছিল, আর যাই ঘটুক না কেন আবাহনী আর চ্যাম্পিয়ন হবে না, কারণ আবাহনী কোনো ফেভার পাবে না। আপনি যখন দায়িত্ব নিলেন, আপনি যখন প্রথম ম্যাচের আগে আপনার দলকে নিয়ে প্ল্যান করলেন, বিফোর স্টার্টিং দ্য টুর্নামেন্ট, প্রথম ম্যাচটা আপনার হেরেও গিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, আপনার মধ্যে কি সেই কনফিডেন্সটা ছিল যে আলটিমেটলি পারসেপশনকে আপনার টিম আপনি রং প্রমাণ করে দিবেন? আপনি যদি অনেস্টলি বলেন, আমি যখন দায়িত্বটা নিয়েছি আবাহনী টিম করার পরপরই বলেছি চ্যাম্পিয়ন হতে চাই। সেটা আসলে উপরে সবাইকে বলেছি বিকজ আমার কনফিডেন্সটা শো করার জন্য, প্লেয়ারদের কনফিডেন্সটা বিল্ড করার জন্য। প্রথম যখন আমরা পুরো টিম একসঙ্গে, আমরা 30 জনের মেম্বার ছিল, যেটা 19 জন প্লেয়ার এবং অফিসিয়াল সহ টোটাল 30 জনের মেম্বার সবাই উপস্থিত থেকে চাই ফার্স্ট মিটিংটা হয়। সেই মিটিংয়ে স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন শান্ত, আমাদের ক্যাপ্টেন জিজ্ঞেস করেছিল একটা কথা, যে আমরা কি সবাই বিলিভ করি নাকি যে আমরা চ্যাম্পিয়ন হব, এটা সবচেয়ে ফার্স্ট কোশ্চেন। এবং সবাই সেখানে একটু আমতা করেছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ভিতরে যাই থাকুক, বাইরে কিন্তু সবাই বলেছে হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। এই যে ফার্স্ট ডেতে যে মানে কথাটা, সেটাকে সবাই ধারণ করতে শুরু করেছে কয়েকটা ম্যাচ যাওয়ার পর থেকে। প্রথম ম্যাচে যখন ধাক্কাটা খেয়েছি, স্বাভাবিকভাবেই অগ্রণী ব্যাংকের সাথে প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পরে সেই চ্যাম্পিয়নশিপের ধাক্কাটা সামলানোটা কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা যখন ম্যাচ খেলতে শুরু করেছি, জেতা শুরু করেছি, পরপর টানা ম্যাচ জিতে গিয়েছি, সেখান থেকে কনফিডেন্স আমরা প্রথম ম্যাচ হেরেছি 11 ম্যাচের মধ্যে, এবং লাস্ট ম্যাচ, দ্যাট মিনস আমরা প্রথম মাঝখানে 9টা ম্যাচ টানা জিতেছিলাম, তারপরে সুপার লিগ আবার টানা 5টা জিতেছি। সো একদম কনফিডেন্টলি আপনি যদি বলেন আমাকে যে প্রথম থেকে চ্যাম্পিয়ন হবো, সেই ছিল ব্যাপারটা তা না। আমার টিম ম্যানেজমেন্টও, যারা আর্থিকভাবে এই টিমটাকে দেখভাল করেছেন, তারাও বলেছে সুপার লিগ খেলতে পারলে আমরা হ্যাপি। আচ্ছা, তো আলটিমেটলি আমরা 16টা ম্যাচ খেলার ব্যাপারে ইনশিওর করার চেষ্টা করেছিলাম, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে যেটা হয়। বাট হ্যাঁ, চ্যাম্পিয়ন হতে হলে লাকও ফেভার করতে হয়, যে কোনোভাবে প্লাস মাইনাস করে দিন শেষে আসলে লাকটাও লাগে। ভালো ক্রিকেট খেলেই জয় করেছি। আর আপনি যেটা বললেন এর আগের চ্যাম্পিয়নশিপের যে বিষয়টা আবাহনীর, যে কোনো দলই আমরা দেখেছি যখন ক্ষমতায় থাকে তার একটা প্রভাব কিন্তু ক্লাব ক্রিকেটেও সেটার প্রভাব থাকে, আমরা দেখেছি। সেটা এই বছর আওয়ামী লীগ লম্বা সময় ক্ষমতায় ছিল, আবাহনীর প্রতি একটা তাদের বেনিফিট সবসময় ছিল, এরকম একটা ধারণা করা হয়। কিন্তু ওইটার বাইরেও কিন্তু আপনি যদি দেখেন, আবাহনীর দলটাও গঠন করতে কিন্তু একদম চ্যাম্পিয়ন হওয়ার মতোই। আপনি দেখবেন ন্যাশনাল টিমে প্লেয়ারদের ভরপুর, তো সেখানে আপনি ওই চাইলেও কিন্তু এই দলটাকে হারানো সম্ভব ছিল, এরকম একটা স্টেজে ছিল। সেই জায়গা থেকে এবার মিডিওকার একটা দল করে আপনি যদি কাগজে কলমে ধরেন, বাজেটের জায়গা থেকে ধরেন, র্যাঙ্কিংয়ে প্রতিটা জায়গায় কিন্তু আবাহনীকে নিশ্চিতভাবে 4-5-এর আগে আপনি উঠাতে পারবেন না। সেখান থেকে অবশ্যই ভালো ক্রিকেট খেলে যে চ্যাম্পিয়ন হয়ে যায়, সেটা এবার ম্যানেজমেন্ট চিন্তা করছে যে আপনার দল চ্যাম্পিয়ন হবে না, সুপার লিগ খেলতে পারলেই খুশি। হ্যাঁ, সেই জায়গায় আবার আপনার প্রথম ম্যাচটাই হেরে গেলেন। এই ম্যানেজমেন্ট কি সবচেয়ে বেশি মানে চমকে গেছে কিনা, যে আসলে পুরোটাই একটা অন্যরকম? এর আগে আপনি যেটা বললেন যে আবাহনী এর আগে যে দলগুলো করেছিল চ্যাম্পিয়ন হবার মতোই দল করেছে, আবার এবার যে দলটা করেছে সেটা আপনি মোটামুটি পরোক্ষভাবে বলেছেন যে চ্যাম্পিয়ন হবার মতো দল করেনি, ম্যানেজমেন্টই বলতেছে সুপার লিগ খেলতে পারলেই খুশি। সো চ্যাম্পিয়ন হবার মতো দল না করেও চ্যাম্পিয়ন হয়ে গেলেন, কেন হইলেন? এটার পিছনে আমার কাছে মনে হয় যে কিছু মাস্টার মাইন্ড তো আছে। নিশ্চিতভাবেই আমি এখানে এই দলটার লিডার অ্যাজ এ কোচ, সঙ্গে আমাদের টিমের লিডার রয়েছে শান্ত এবং মোসাদ্দেক, সঙ্গে মমিনুল এবং মিথুনও ছিল বলতেই হবে। তবে আমার কাছে মনে হয় আমি প্রথমে যখন দায়িত্বটা নিয়েছি, আমি একটা জায়গায় আপনি কিছু জিনিস ইনক্লুড করার চেষ্টা করেছি। আপনি দেখবেন আমার টিমে ম্যানেজমেন্ট কারা ছিল, আপনি দেখবেন আমার অ্যাসিস্ট্যান্ট কোচ তারেক আজিজ খান নিশ্চিতভাবে টাইগারের বোলিং করছিলেন, যথেষ্ট এক্সপিরিয়েন্স, আমার সঙ্গে একসঙ্গে ন্যাশনাল টিমেও খেলেছে। সেন্টু প্রচুর হার্ডওয়ার্ক করে, ফিল্ডিং কোচ হিসেবে তাকে রেখেছি, আমার যখন যেভাবে দরকার তাকে ইউজ করেছি। তার সঙ্গে সবচেয়ে বড় যে বিষয়টা আপনি দেখবেন, আমার ফিজিও ট্রেনার কারা, সানি এবং ইফতি, বাংলাদেশ টিমের তারা। এইভাবে যখন ম্যানেজমেন্টটা গুছানো হয়েছে, সঙ্গে আমি ইনক্লুড করেছি লাভলুকে, রিসেন্টলি চিটাগাংয়ের ম্যানেজার ছিলেন বিপিএলে, রানার্স আপ হয়েছে তার দল। আমি সবচেয়ে বেশি আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ যেটা ছিল, যেটা আমার একটা ইনক্লুশন বলতে পারেন, যেটা এর আগে হয়নি, সেটা হলো অ্যানালিস্ট ইনক্লুড করা টিমের সঙ্গে। আমাদের বাংলাদেশ টিমের অ্যানালিস্ট জিম্বাবুয়ে সিরিজেই ছিল শাওন, তাকে আমি ইনক্লুড করেছি। তাকে হয়তো মাঠে দেখা যায়নি, ব্যাক স্টেজে সে আমাদের রেগুলার কাজ করেছে। সো এই যে কিছু ইনোভেটিভ চিন্তা থেকে আমি চিন্তা করেছি একটা সেট আপ তৈরি করবো, যে সেট আপটার উপর প্লেয়াররা ট্রাস্ট করবে। কারণ আপনি যখন শান্তকে একটা কথা বলবেন, শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, মোসাদ্দেক মোস্ট সিনিয়র প্লেয়ার, মমিনুল রয়েছে, মিথুন রয়েছে, 4 জনের কথা আলাদা করে বলছে, এরা সিনিয়র, বাকিরা ইয়াং প্লেয়ার, এরা কার উপর ট্রাস্ট করবে? তারেক একটা কথা বলে নিশ্চিতভাবেই মোসাদ্দেক চিন্তা করবে, হ্যাঁ তারেক ভাই বলছে, তার মানে চিন্তা করি। এখন যদি আমি এখানে এই কোচটা অন্য কোনো আননোন কোচ হতো বা নতুন কোনো কোচ হতো, সেই ট্রাস্টটা কিন্তু তার উপর পেতো না। ফিজিও সানি যখন একটা টেপিং করে, সে জানে যে কোথায় টেপিংটা করতে হবে। শান্ত যখন বলে সানি ভাই আমার এটা দরকার, সানির উপর সেই ট্রাস্টটা নিয়ে বলে। ইফতি কার জন্য কতটুকু রানিং দরকার, কতটুকু জিম দরকার, কতটুকু আইসবাদ দরকার, সে সবচেয়ে ভালো জানে। আপনি সবকিছু বলে দিচ্ছেন, এদেরকে ধরেন পরের বার অন্য কেউ নিয়ে নিল, এরা পরের বার আমার সঙ্গে থাকবে, সেই কমিটমেন্ট হয়ে গেছে। সো আমি বলছি যে এই সেটআপটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল
প্লেয়ার সবসময় কিন্তু অনেক টিমই ভালো ছিল, প্লেয়ারের সঙ্গে ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি এই জায়গাটা একটা জেলিং তৈরি করার, এবং সবচেয়ে আমি ক্রেডিট দিতে চাই আমাদের প্লেয়ারদের এবং ম্যানেজমেন্ট সবাইকে, যে আমাকে সবাই ট্রাস্ট করেছে, আমি যেটা বলেছি সেই গাইডলাইন অনুযায়ী সবাই আমাকে সাপোর্ট করেছে। সো নিশ্চিতভাবে আমার ক্রেডিট পাওয়ার পেছনে নিশ্চিতভাবে তাদের পিছন থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি তাদের ক্রেডিট দিতে হবে। হ্যাঁ ভাই, এই একটু আগে আপনি কথা প্রসঙ্গে বলেন, আমি সব আপনার কথা থেকেই যাচ্ছি যে যখন যারা ক্ষমতায় থাকে তাদের একটা প্রভাব ক্লাব ক্রিকেটে থাকে। এবারে লিগে কার কার সেই প্রভাবটা ছিল? এবার আসলে আপনি কিন্তু ওইভাবে একদম কোনো প্রভাব ছিল বলা যাবে না। আমি আম্পায়ারিং জায়গা থেকে কিছু ঘটনা ঘটেছে হৃদয়ের বিষয়টা নিয়ে, এটা বলার বা লুকোচুরির কোনো বিষয় না, অনেক কিছু ঘটেছে আমরা দেখেছি। এই জায়গায় আপনার অবস্থানটা কেন ভাই? এখানে আমার কাছে মনে হয় আমি যেটা দেখেছি, প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের সামনে যে ম্যাচটা হেরেছি, সেই ম্যাচে কিন্তু আমাদের এগেনস্টে 2-3টা ডিসিশন গিয়েছে। শান্তর আউট, মমিনুল আউট, 2টা আউট। তারপরে আমরা গাজী গ্রুপের সঙ্গে একটা ম্যাচে, সেই ম্যাচে আমাদের এগেনস্টে 3টা ডিসিশন গিয়েছে। আচ্ছা, এটা কিন্তু ইচ্ছাকৃত না। আমি কিন্তু পরে যখন দেখেছি গাজী গ্রুপ যখন ব্যাটিং করছে তখন তারা আবার ভুল করেছে, যেটা আমাদের পরে এসেছে। আচ্ছা, দ্যাট মিনস তারা ইচ্ছাকৃত কিছু করে, আম্পায়ার বায়াস না, বায়াস না। আমার সবচেয়ে বড় যে পজিটিভ যে বিষয়টা, আম্পায়ার বায়াস না, তারা চেষ্টা করেছে। এখন যদি আপনি বলেন আম্পায়ার এত ভুল কেন করলো, সেটা আপনি আম্পায়ারের কোয়ালিটি জায়গা থেকে প্রশ্ন করতে পারেন। আম্পায়ারদের কোয়ালিটি এবং আম্পায়ারদের যে পুলটা রয়েছে সেই জায়গাটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। এখন আমাদের যেই পুল আছে তাদের মধ্যে বেস্ট আম্পায়ারগুলোকে দেওয়ার চেষ্টা করেছে ম্যাচগুলোতে, সেই জায়গা থেকে আম্পায়াররা ভুল করেছে। এখন আম্পায়ার ডেভেলপ করার যে বিষয়টা, সেটাতে হয়তো আম্পায়ার ডিপার্টমেন্ট কাজ করবে। এখন সৈকত ভাইয়ের মতো প্লেয়ার, এলিট আম্পায়ার আইসিসির, উনি যদি ভুল করে সেটা তো আপনি ব্যাস বলবেন। ওই ডিসিশনটা কি সৈকত ভাই ছিল নাকি তানভীর ভাই ছিল? এখানে 2টা ডিসিশন হয়েছে, একটা ইমনের ক্ষেত্রে, একটা মিথুনের ক্ষেত্রে, দুই সাইডে ছিল। সো দুই সাইডের ঘটনা নিয়ে হৃদয়ের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল। প্রথমে যেটা হয়েছিল ইমনের আউটটা নিয়ে, যেটাতে সৈকত ভাই ছিলেন, পরে আবার মিথুনের আউট নিয়ে আরেকটা তর্কে জড়ায়, সেটা ছিল আবার তানভীর ভাইয়ের কল। সো দুই সাইড থেকে 2টা কল ছিল, বাট যেহেতু ওখানে আম্পায়ারদের মধ্যে সিনিয়র সৈকত ভাই জিনিসটাকে ডিল করার চেষ্টা করেছিলেন হৃদয়ের সঙ্গে। সো আমার মনে হয় যে আপনি কোনো দলকে এবার বলতে পারবেন না যে কোনো দল কোনো ফেভার নিয়েছে। আম্পায়াররা চেষ্টা করেছে, সেখান থেকে যে ভালো খেলে বের হয়ে এসেছে। আম্পায়ারদের ভুল হয়েছে, বাট সেটার সঙ্গে সবাই মেনে নিয়ে খেলে গেছে। এই যে আম্পায়ারের ভুল নিয়ে যে কথা বলা হচ্ছে, প্লেয়াররাও তো অনেক ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট পেয়ে যায়, ওইটা নিয়েও তো কেউ কথা বলে না হান্নান ভাই। সো এগুলোকে আমরা কেন স্পোর্টিংলি দেখি না? মানে ইটস লাইক আ ফ্যামিলি। আপনি আমি ধরেন, আমরা আমাদের প্রফেশনটা আলাদা, বাট উই আর আ ফ্যামিলি, আমরা তো একই ফ্রেটার্নিটি, সারাদিন একসাথেই থাকি। সো ওইখানে গিয়ে এই ঘটনাগুলো যে ঘটছে, এটা কি আসলে কোনো ভালো ইঙ্গিত দেয়? এখানে একটা বিষয় দেখেন, আপনি যেহেতু ওই মহামডান আবনী ম্যাচটা নিয়ে আলোচনা আনলেন, ইমনের যে আউটটা নিয়ে প্রথম শুরু হয় মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা হলো ইমনের ব্যাটে লেগে কিন্তু স্লিপসে গিয়েছে, যেটা সৈকত ভাই মিস করে গেছে এলবি আপিল মনে করে, যেটা লেগ স্টাম্প মিসিং ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যেটা ব্যাটে লেগেছে পরে রিপ্লেতে দেখা গেছে। যেহেতু থার্ড আম্পায়ার বা রিভিউ সিস্টেম এখানে ছিল না, থার্ড আম্পায়ার ছিল, বাট এই আউটটার ব্যাপারে ডিসকাশনের সুযোগ ছিল না, রিভিউ সিস্টেম নাই, সেখানে মিস করেছে। পরেরটা আবার যেটা মিথুনেরটা, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখা গেছে ইম্প্যাক্ট আউটসাইড অফ স্টাম্প। তো সেটা নিয়ে ওই যে প্রিভিয়াস যে একটা ঘটনা, সেটার জন্য আরও জিনিসটা অনুভূত হয়। তো আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন, আম্পায়ার্স কল যেটা, সেটাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই এই লেভেলে, যেহেতু রিভিউ সিস্টেম নেই। সো দিন শেষে আমরা জানি যে সকল ক্ষমতার মালিক কিন্তু আম্পায়ার মাঠে, এটা আপনাকে মেনে নিতেই হবে। হিট অফ দ্য মোমেন্টে আম্পায়ারের এগেনস্টে প্লেয়াররা অনেক সময় রিয়েকশন দেয়, সেটা হয়, যেটা আমার লাইফেও হয়েছে, আমিও সাসপেন্ড হয়েছি, এরকম হতেই পারে। বাট এটা কন্ট্রোল করাটা চ্যালেঞ্জিং থাকে, বাট কন্ট্রোল করাটা কিন্তু একটা বড় গুণ, একটা বড় প্লেয়ারের গুণ হতে পারে, একটা ভালো প্লেয়ারের গুণ হতে পারে। সেই কন্ট্রোলটা আমরা সাকিবরাও দেখেছি অনেক এরকম হিট অফ দ্য মোমেন্টে করেছে, বাট এটা কোনোভাবেই আসলে পজিটিভভাবে দেখার সুযোগ নেই, বিকজ আমরা জানি যে আম্পায়ার ওখানে যে সিদ্ধান্ত দেবে সেটার এগেনস্টে যে কোনো কিছু করার নিয়ম নেই। আইসিসির নিয়মটাই এরকম, ক্রিকেট খেলতে হলে এই নিয়মের মধ্যে থেকেই আমাদেরকে খেলতে হবে। সো এটা মেনে না নিতে পারলেও সেভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে ইমোশনটা, তাহলে মনে ক্রিকেট স্পিরিটের জন্য ফ্রম দ্যাট কানেকশন হৃদয়ের শাস্তিটা কি আপনার কাছে মনে হয় যে এন্ড অফ দ্য ডে বেশি বেশি হয়ে গেল? এটা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার সাথে আপনি ডিসএগ্রিড হইতেই পারেন না, মানে ফাইনালি যেটা হইলো এটা আসলে আমার কাছে বেশি মনে হয়েছে। আমার কাছে মনে হয় এখানে নিয়মের মধ্যে থেকে, যেহেতু মিঠু ভাই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, মিঠু ভাই কিন্তু এটাকে খুব বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে নিয়মের মধ্যে থেকেই ওনারা করেছেন। এখন আমাকে যদি অনেস্টলি আপনি জিজ্ঞেস করেন, নিয়মের মধ্যে থেকে যদি কোনো কিছু হয় সেটা সবাইকেই মেনে নিতে হবে, এটা আমি বেশি কমে যাব না। নিয়মের বাইরে যে যদি কিছু করে সেটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, এখানে একটা ভুল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যখন সেকেন্ড মানে সাসপেনশনটা উঠে তাকে ম্যাচ খেলানো হয়েছে, সেটা একটা বাইলস চেঞ্জ করে, এটা একটা ভুল হয়েছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বাট প্রথমে যেটা হয়েছে মাঠের কারণে একটা ম্যাচ, পরে আবার মিডিয়া ফেস করার যে কথাবার্তা, সেটার কারণে আরেকটা ম্যাচ, এটা নিয়মের মধ্যে যদি থাকে সেটাতে আমার আসলে বড় কিছু থাকবে না। বাট আমার কাছে মনে হয় এখানে একটা জায়গায় একটু দেখা যেত, হৃদয় যেহেতু আমাদের কারেন্ট ন্যাশনাল প্লেয়ার, তাকে নিয়ে ফিউচারে বড় রকমের চিন্তাভাবনাও আছে বা ছিল, সবসময় আছে, সেই জায়গা থেকে
অনেক সময় একটু অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকে বা কিছুটা কম্প্রোমাইজ করার জায়গা থেকে চিন্তা করা যায়, বাট দিন শেষে আবার এটাও আমি পজিটিভলি বলবো যে আম্পায়াররা যদি এখনই স্ট্রিক্ট না হয় তাহলে কখন। সো এই একটা অপরচুনিটি এই বছর যেটা করেছে, নিশ্চিতভাবে প্লেয়াররা সতর্ক হবে, যেটা নেক্সট ইয়ার হয়তো আরেকটু স্ট্রংলি ফলো আপ করবে প্লেয়াররা। বোনাস কত পেলেন আবাহনী থেকে আপনারা? এই হাসার তো কিছু নেই। বোনাসের অনেস্টলি যদি আমাকে বলেন, আমাদের লাস্ট ম্যাচের পরে মেইন পেমেন্ট আমি একটা জিনিস বিলিভ করি, আমি রাজশাহী রয়্যালসে যখন কাজ করেছি, বিপিএল আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেখানে আমি বলেছি আমার বেসিকটাকে ইনশিওর করেন। অনেকে আমরা দেখেছি, আপনি বিপিএল অনেক কাভার করেছেন, অনেকে বোনাস দিয়ে মেইন পেমেন্ট করেনি। আমি ভাই মেইন পেমেন্টের পক্ষে, আমি ওই বোনাস দিবেন পরে মেইনটা বেসিকটা ইগনোর করবেন সেটা সুযোগ নেই। আমি বেসিকটাকে ইনশিওর করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমার ম্যানেজমেন্ট ওদিন রাতেই ডিনারে ডেকে সবাইকে বেসিকটা ক্লিয়ার করে দিয়েছে। উনি দেশের বাইরে গেছেন, যিনি এটা দেখছেন, উনি আসলে বোনাসের ব্যাপারে প্রাথমিক একটু আলোচনা হয়েছে, পাবেন তো নাকি বোনাস পাওয়ার ব্যাপারে উনি কমিটমেন্ট করেছে। কত কি হতে পারে সেটা আসার পরে ইনশাআল্লাহ আমরা ডিসাইড করব। তো হানুন ভাই আপনি মোটামুটি আরো বড় লোক হয়ে গেলেন আগে থেকেই। বোনাস আর কত হবে, প্রিমিয়ার লিগে আপনি চ্যাম্পিয়ন 15 লাখ টাকা, বিপিএল এর মতো হলে চিন্তা করা যেত যে অনেক 2-3 না, বিপিএল থেকে প্রিমিয়ার লিগ আমার কাছে মনে হয় যে বেটার। না, বিপিএল যে পেমেন্ট নিয়ে যে কাহিনীগুলো হয়, না পেমেন্ট, আমি বোনাসের কথা বলছি যে মানে আপনি বোনাসটা চাইতে পারতেন যদি আপনি এখন 1 কোটি টাকা চ্যাম্পিয়নশিপ মানি পাইতেন, আপনি বলতেন যে ভাই আমাদের 50 লাখ 1 কোটি টাকা দিয়ে দেন, আমরা এটা ভাগ করে নিই। এখন 15 লাখ টাকা চ্যাম্পিয়ন মানি প্রিমিয়ার লিগে আপনি আর কত টাকাই দিতে পারবেন? সো হ্যাঁ, যতটুকু পাবে আসলে বোনাস তো একটা আনন্দের বিষয়। আপনি যে কোনো একটা ভালো কাজের একটা বোনাস যখন পাবেন তখন এটা ইন্সপায়ার করে আপনাকে। কি কারণে আপনি আসলে নির্বাচকের জায়গাটা থেকে সরে আসলেন? আপনার গুরু নানু ভাই তো 12-13 বছর ছিল। না, আসলে আমি যেটা বলেছি, আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকতে পছন্দ করি এবং আমি মনে করি যে আমি যতদিন কাজ করব ডেডিকেশন নিয়ে, কমিটমেন্ট নিয়ে কাজ করব। এজ গ্রুপে 8 বছর ছিলাম, এজ গ্রুপের কাজের ধরনটা কিন্তু ডিফারেন্ট, ন্যাশনাল সিলেকশনের কাজের ধরনটা টোটালি ডিফারেন্ট। এজ গ্রুপে আপনার ডিপে ঢুকে অনেক অন্যভাবে কাজ করতে হয়, অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক ডকুমেন্টস কালেক্ট করতে হয়, অনেক ক্লোজলি ম্যাচ অবজার্ভ করতে হয়। ন্যাশনাল সিলেকশনে আসার পরে আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা, আশরাফুল বারবার বলে যে আসলে 4 বছর 5 বছরের বেশি এখানে থাকা আসলে বলে বিভিন্ন ইন্টারভিউতে আশরাফুল বলে, এবং আমি এটা শুনে একমত যে আসলে ন্যাশনাল সিলেক্টর হিসেবে আমি মনে হয় আমার 2 বছর কন্ট্রাক্ট ছিল, 1 বছর পরে আমি রিজাইন দিয়েছি, আরো 1 বছর আমার কন্ট্রাক্ট ছিল যেটা আমি কন্টিনিউ করিনি। হয়তো এটা কন্টিনিউ করার পরে 2 বছর তো আরো 2 বছর হতে সিলেক্টরদের স্যালারি বা স্ট্রাকচার যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা কোনো পার্টিকুলার বোর্ড বা পার্টিকুলার প্রেসিডেন্টের আমি পক্ষে বিপক্ষে বলছি না, এভাবে হয়ে আসছে। এটা কি আপনার কাছে মনে হয় যে এটা এখন পর্যন্ত আধুনিক ক্রিকেটে, আধুনিক পরিকল্পনায়, চিন্তায়, ভাবনায়, দর্শনে এটা সামঞ্জস্যপূর্ণ? কারণ একজন সিলেক্টরকে কিন্তু অন্য কোনো কিছু নিয়ে মানে ওই দায়িত্বে যাওয়ার পর চিন্তা করার সুযোগ থাকে না, আনলেস দ্য ন্যাশনাল টিম, ওর চিন্তাই থাকবে ওইটা। রাইট 11 জন বা 15 জন না, কিন্তু এর বাইরে কে ব্যাকআপ হবে সেই চিন্তাও তারে করতে হয়। ঠিক আছে, এখানে একটা বিষয় আপনি যেটা বলেন আর্থিক যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি, ইভেন শ্রীলঙ্কা, আমি জানি না অন্য দেশের কেমন কি, প্রাথমিক একটা আইডিয়া আমি জানি ওনাদের সঙ্গে কন্ট্রাক্ট হয় সম্ভবত 3 বা 4 বছরের, এবং 3-4 বছরের জন্য এমন একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয় যেটার পরে তারা নেক্সট লাইফে টাকা নিয়ে চিন্তা করতে হয় না। আপনি খেয়াল করবেন ওই 3-4 বছরে তারা পুরো এই ক্রিকেটের সঙ্গেই থাকে, মানে মাঠে যে খেলা দেখে থেকে শুরু করে প্রতিটা কাজে ডেডিকেটেডলি করে। কেন করে? বিকজ তারা অন্য কোনো চিন্তা করার সুযোগ দেয় না, এমন পরিমাণ অর্থ বা পারিশ্রমিক তাকে দেওয়া হয়। আমি যখন একটা স্যালারি পাচ্ছি, আমাকে চিন্তা করতে হচ্ছে আমি এই 4 বছর পরে কোথায় যাব, আমার লাইফ সেটেলমেন্ট কীভাবে হবে। সো সেই জায়গা থেকে আমাদের ওই সেটেলমেন্টের চিন্তা থেকেই আমাদেরকে অন্যদিকে অনেকভাবে চিন্তা করতে হয়, যেটা আসলে হ্যাম্পার করে। আমাকেও করেনি যে তা না, আমি এজ গ্রুপ এটা আপনি রিজন হিসেবে অবশ্যই একটা পয়েন্টে আনতে পারেন, তবে এটা মেইন পয়েন্ট সেটা আমি বলবো না, আমার ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি দিন শেষে আমি জানি যে আমার কেরিয়ার, আমি কোটিপতি না, আমি কোটিপতির ফ্যামিলির ছেলেও না, আমি খেটে খাওয়া মানুষ। আমি বিলিভ করি আমি কাজ করব, টাকা ইনকাম করব, সেটাতে লাইফ চলবে। খুব বড় কিছু আমার দরকার নেই, বাট ভালো মতো থাকার জন্য যেটা দরকার সেটা যেন আমি অ্যাচিভ করতে পারি, অন্তত সব কিছুর পরে যেন আমার লাইফে কিছু থাকে যেটাতে আমি লাইফটা সার্ভাইভ করে যেতে পারি। স্বাভাবিকভাবেই কোচিং ক্যারিয়ারটাতে আসার পরে আমার কাছে মনে হয়েছে, আমি এটা অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, কোচিং ক্যারিয়ার আসলে যেটা হয় লাইফটা আমি লম্বা করতে পারবো, কারণ 4 বছর না, এটা 14 বছর হতে পারে, 20 বছর হতে পারে, আরও লম্বাও হতে পারে, ডিপেন্ড করবে আমার শারীরিক অবস্থা এবং আমার দক্ষতার উপর। সুপার ফিট আপনি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কোচিংটা আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার জায়গাটা রয়েছে, অপরচুনিটি অনেক বেশি। আপনি দেখবেন যে এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এই ক্ষেত্রে কিছু লস করছে কিনা? হান্নান সরকার দেখেন অনেকেই কিন্তু সিলেক্টর হইতে চায় না, কোচ হইতে চায়। এই যে আপনার কলিগ তারেক আজিজের কথা বললেন, তিনিও কিন্তু লেভেল 3 করে আসলেন, আমিনুল ইসলাম বুলবুল তার সাথে কাজ করেছেন। সো দেখেন এই ট্যালেন্টেড বা এক্স ক্রিকেটার যাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বিগ ইনভেস্টমেন্ট একটা সময় ছিল, সেই তারা হচ্ছে কোচিংয়ে যাচ্ছে। কিন্তু আপনার তো ওই চোখটাও থাকতে হবে যে প্রপার ক্রিকেটার আপনি সিলেক্ট করে আনবেন। ওখানটায় আপনি চলে যাওয়ার পরে এখনো আমরা জানি না যে আসলে থার্ড পার্সনটা কে হবে। লিপু ভাইরা চলে যাওয়ার পর চিফ সিলেক্টর কে হবে আমরা জানি না।
সো এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এটা আসলে কতটুকু শুভ? এটা সমাধানের একটাই উপায় আমার কাছে মনে হয়, আপনি আর্থিকভাবে সিলেক্টর থেকে যেভাবে বেনিফিটেড করার চিন্তা করছেন, হয়তো সিলেক্টর সেভাবে বেনিফিটেড হচ্ছে না। আপনি যেটা বলেন তারেক আজিজ থেকে শুরু করে, হ্যাঁ যারাই আছে কোচিংয়ের ব্যাপারে কেন ইন্টারেস্টেড, বিকজ আপনি জানেন যে কোচিং করলে অপরচুনিটি বেশি, যেটা আমি বলছিলাম, আপনি বিপিএল করার সুযোগ পাচ্ছেন, প্রিমিয়ার লিগ করার সুযোগ পাচ্ছেন, আপনি বোর্ডে জয়েন না করলে কোনো একাডেমিতেও কাজ করার সুযোগ পাচ্ছেন, বোর্ডে জয়েন করলে সেখানে আপনি প্লেয়ারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন, সব দিক থেকেই বেনিফিটেড হওয়ার সুযোগ রয়েছে। সিলেক্টর হলে কিন্তু আপনি এক জায়গায় লকড, আপনার বাড়তি কোনো কাজ করার সুযোগ নাই, এবং আপনি সেটা করার রাইটসও রাখেন। আমি যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম আমি তো প্রচুর শো করতাম, আমি এজ গ্রুপ সিলেক্টর থাকা অবস্থায় প্রচুর টক শো করেছি। ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে কিন্তু আমি শো করা পুরো বন্ধ করে দিয়েছি। জাস্ট একটা ওয়ার্ল্ড কাপে, টি20 ওয়ার্ল্ড কাপে কিছু শো করেছি, তারপরে আমাকে অফ করে দেওয়া হয়েছিল বোর্ড থেকে, এবং আমি মনে করি এটা অফ করে দেওয়াটাই স্বাভাবিক, এটা দেওয়া উচিত, বিকজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। সো সেই জায়গা থেকে আপনি কোনো দিক থেকেই বেনিফিটেড হওয়ার সুযোগ নেই। তবে হ্যাঁ, সিলেক্টর হিসেবে কাজ করার যে সম্মানটা, সেটাকে আপনি কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সেটা অনেক বড় একটা সম্মানের জায়গা, যেটা আমি 1 বছর ফিল করেছি এবং আমি পেয়েছি। কিন্তু দিন শেষে টাকাটা ম্যাটার করে, পারিশ্রমিকটা ম্যাটার করে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে সব কিছু মিলে, এবং কেরিয়ার, লম্বা কেরিয়ার করতে চাইলে আসলে সিলেকশন উইথ হান্নান সরকার এন্ড উইদাউট হান্নান সরকার টিম সিলেকশন তো হচ্ছে, আগেও হতো, এখন সবচেয়ে ডিফারেন্সের জায়গাটা কোথায় দেখেন? আমার কাছে মনে হয় যে আমি 1 বছর এখানে থাকার কারণে এটা জানি যে ওই সিলেকশন মিটিংয়ে কথাবার্তা কীভাবে হয়, কোন টোনে কথা হয়, কোন অ্যাঙ্গেল থেকে কী ডিসকাশনগুলো হয়, লজিকগুলো কীভাবে উপস্থাপন করা হয়। নিশ্চিতভাবেই যখনই টিম করা হয় এর পেছনে লজিক থাকে, সেই লজিকটা এক একজন এক একভাবে উপস্থাপন করে, সবাই যে লাস্টে একমত হতে হয়। যেমন ফর এক্সাম্পল, আমি যখন সিলেক্টর ছিলাম, আমি 2 জন কোচের আন্ডারে সিলেকশন প্যানেলে কাজ করেছি, হাতুরা সিংয়ের সঙ্গেও এবং সিমন্সের সঙ্গেও। ঠিক একইভাবে আমি ক্যাপ্টেন হিসেবে শান্তকেই পেয়েছি পুরোটা সময় জুড়ে। আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি, কোচদের সঙ্গে কথা বলেছি, আমরা যখন সিলেকশন মিটিংয়ে কথা বলেছি, সেখানে যার যার পয়েন্টগুলো উপস্থাপন করা হয়েছে। বাট আমি এটুকু অন্তত স্ট্রংলি বলতে পারি, আমার লজিকগুলো আমি এত সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছিলাম, যার কারণে আমার অনেক কিছুই আমি ওইখানে ইনপুট দিতে পেরেছি। এই যে একটা দল আমরা দেখলাম যে হচ্ছে খেলবে, সেখানটায় মিডল অর্ডারে কোনো ব্যাকআপ নেই, আপনি থাকলে কি ব্যাকআপটা থাকতো নাকি থাকতো না? এরকমই থাকতো না, ওইখানে টিম সিলেকশনের এই জায়গাটা একটা পয়েন্ট, কারণ আপনি খুব কারেন্টলি আপনি এটার সাথে ইনভলভ ছিলেন, যে কারণে বললাম যে এমন না যে আপনি 2 বছর আগে ছেড়ে দিয়েছেন। না, এখানে একটা মিডল অর্ডার গ্যাপ যে নেই, সেটা আমি কোনোভাবেই মানা করতে কেন থাকবে না? না, সেটা যে কেউ হতে পারে, আমি নামে মেনশন না করলাম, অঙ্কন একটা অপশন হতে পারে। আপনি এত ভালো স্ট্রাইক রেটে ব্যাট করার পরেও আপনি অঙ্কন অবশ্যই একটা অপশন হতে পারে। ফিনিশিং এর অপশনটা কি, যদি কেউ ইনজর্ড হয়, আউট অফ ফর্ম হয়, এটা একটা আলোচনার পয়েন্ট হতে পারে। কিন্তু সেখানে নিশ্চিতভাবেই আমি যখন সিলেকশন প্যানেলে ছিলাম, এই জায়গাটা পয়েন্ট আলোচনায় হয়েছে বা হতো, এখনও নিশ্চিতভাবেই সেই জায়গায় আলোচনা হয়েছে। আলোচনার ফিডব্যাকটা কি বা ফাইনালি কি ডিসিশন হয়েছে আমি জানি না, এই জন্য আমি কমেন্টসটা করতে পারবো না। বাট আলোচনা অবশ্যই হওয়ার কথা। 5 জনের মতো ওপেনার, যেহেতু লাস্ট সিরিজে শান্তকে ওপেনিং করানো হয়েছে, সেখানটা 4 জন লেফটি। লেফটি রাইটের ব্যাপারটা যদি আপনি বলেন, এখানে লেফটি রাইটে আমি আসলে ম্যাটার আপনি বলেন, কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলে যে রাইটি লেফটি কম্বিনেশন এটা ওটা, এটা হান্নান ভাই একদম মুখস্থ হয়ে গেছে সবার। এটা মুখস্থ হয়ে গেছে, বাট আমাদের রাইটি অপশন খুব বেশি নেই। আপনি যদি দেখেন টি20 ফরম্যাটে রাইটি ওপেনিং অপশন যদি দেখেন, আসলে আপনি বলার মতো খুঁজে পাবেন না এই মুহূর্তে, অন্তত না। লেফটি অপশনগুলোই কিন্তু পারফর্ম করে যাচ্ছে। তবে হ্যাঁ, মিডল অর্ডার একটা ব্যাকআপ অপশন থাকলে ভালো হতো। বিপিএল এর টপ রান গেটার এখানটায় নাই। হ্যাঁ, নাইম শেখের কথা বলছেন, মিরাজের একটা অপশন আছে, অঙ্কন একটা অপশন হতে পারতো, ইয়াসির আবি কিছু ম্যাচে ভালো ব্যাটিং করেছে, অনেকে মোসাদ্দেকের কথা বলছে, বাট মোসাদ্দেক ওয়ানডেটা ভালো খেলেছে, স্বাভাবিকভাবে ওয়ানডেতে হয়তো সে চিন্তায় থাকতে পারে, টি20ও ভালো একটা অপশন হতে পারে। বাট আমি কোনো নাম না, আমার কাছে মনে হচ্ছে টিমটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে, আমি কালকে লিপুবেকে একবার ফোন করতে যেয়ে আবার করা হয়নি, যে মাত্রই টিমটা দিয়েছে, পরে হয়তো লিউবের সঙ্গে কথা হবে, যেহেতু লিউবের আজের সঙ্গে খুবই আন্ডারস্ট্যান্ডিং এখনও ভালো, যথেষ্ট ভালো, প্রিমিয়ার লিগের সঙ্গে বিভিন্ন প্লেয়ার নিয়ে কথা হয়েছে। বাট ওনারা কোন যুক্তিতে এটা করেছেন, ওনারা বলেছে যেটা আমরা এক্সপেরিয়েন্স ক্রিকেটারকে রাখতে চেয়েছি, তাহলে তো বৈভব সূর্যবংশীর আইপিএল খেলা বাদ দিয়ে দেওয়া উচিত। না, অন্য টিমের সঙ্গে আমি কম্পারিজনে যাব না, বিকজ আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে স্ট্র্যাটেজি, সেটা ডিফারেন্ট হতেই পারে। সেটাতে আমি আসলে, কারণ সিলেকশন এমন একটা জায়গা, আপনি যদি এখানে আপনি ফর্মকে গুরুত্ব দিবেন নাকি এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিবেন? দুটাকে মিক্স আপ করার চেষ্টা করব। তার মানে আপনার ফর্মও থাকতে হবে এক্সপেরিয়েন্সের সাথে সাথে? অবশ্যই থাকতে হবে। 18-19 ইনিংসে আপনার রান নাই, আপনি কি এই ক্ষেত্রে কি ডিসিশন নেবেন? মানে এটা কিন্তু অনেক। আপনি সিলেকশন নিয়ে জিনিসটা এমন, আমি যখন 1 বছর সিলেকশনে ছিলাম, ওই সিলেকশন নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, খুব স্বাভাবিক। খুব ওই রকম এতটা এবারে যেভাবে হয়েছে, এবার আপনার ফিনিশিং এ কোনো ব্যাকআপ নাই, মিডল অর্ডারে কোনো ব্যাকআপ নাই, ওপেনিং এ আপনার 4 জন 5 জন, ঠিক আছে, ফুল স্কোয়াডের অর্ধেক ব্যাটসম্যান হচ্ছে ওপেনার, টপ অর্ডার। সো এইরকম না, জিনিসটা আমার যে চোখে লাগেনি তা না। বিপিএল এর হাইয়েস্ট রান গেটার নাই, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নাই, সো হোয়াই দ্য বিপিএল ইজ দেয়ার? আমি কারো পক্ষে বলতেছি না। আপনি যেখানে নাইম শেখের যে বিষয়টা আনছেন, নাইম শেখ অবশ্যই
চিন্তায় রয়েছে, হয়তোবা এই টিমের খেলাগুলো খেলছে, সেখানে হয়তো তাকে ক্লোজলি অবজার্ভ করবে। অবশ্যই অপশন রয়েছে নাইম শেখের আসার জন্য। নাইম শেখ শুধু বিপিএল না, পুরো বছরটাই কিন্তু সব জায়গায় টপ ছিল। আপনি এনসিএল টি20 বলেন, ন্যাশনাল লিগে লঙ্গা ভার্সন বলেন, প্রিমিয়ার লিগে টপে ছিল, তার টিম না খেলার কারণে পিছনে পড়ে গিয়েছে। সো নাইম শেখ নিশ্চিতভাবে একজন ভালো ক্যান্ডিডেট। সিলেক্টর তাকে কিন্তু তার ব্যাপারে এক্সপ্লেন করেছে, তাকে এই টিমের ম্যাচগুলো খেলাবে, সেখানে দেখবে। আমার মনে হয় যে এটা এই টিমের ম্যাচ যে ফর্মে আছে তাকে না খেলে যে ফর্মে নাই তাকে তো খেলানো দরকার। না, এখানে আরেকটা আপনি খেলাবেন কাকে এই টিমের ম্যাচ যে ফর্মে নাই? ফর্মের সঙ্গে আপনি যদি বলছেন সেইখানে আমার একটা লজিক থাকবে, সেটা হলো আপনি কোন ফরম্যাটে কোথায় কার এগেনস্টে কীভাবে ফর্ম আছে সেটা দেখতে হবে। ঢাকা প্রিমিয়ার লিগ আর ইন্টারন্যাশনাল, বাংলাদেশে বিপিএল আর ইন্টারন্যাশনালের মধ্যে পার্থক্য আছে, সেটাকে আপনার মেনে নিতেই হবে। আপনি বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এগুলোর পারফরমেন্স দিয়ে ইন্টারন্যাশনালের সঙ্গে কম্পেয়ার করতে হবে না। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা, যেই বাংলাদেশ দলের বাইরে থাকে সে সেরা প্লেয়ার, এটা আপনাকে মেনে নিতে হবে। কেন জানেন? ডোমেস্টিক আপনি আপনি আমাকে বলেন, শান্ত যদি প্রিমিয়ার লিগটা শেষ করতো শেষ পর্যন্ত, শান্তও কিন্তু 600-700 রান করতো। তার মানে ডিপিএল কিন্তু সে দিন শেষে ভালোটা করতোই। এখন শান্ত ওয়ানডে তো প্রশ্ন নেই শান্তকে, না আপনি ও ম্যাচই খেলেনি, বিপিএল ম্যাচ খেলেনি টিম কম্বিনেশনের কারণে, বিভিন্ন কারণে। এখন আমার কথা হলো, আপনি ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স অনেক সময় ইন্টারন্যাশনালের সঙ্গে মিলাতে পারবেন না। কারণ ডোমেস্টিকে আপনি দেখবেন ইন্টারন্যাশনাল যে প্লেয়ারটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন, সেই প্লেয়ারটা ডোমেস্টিক হয়তো ম্যাচই খেলেনি। ম্যাচ খেললে যার সঙ্গে আপনি কম্পেয়ার করছেন তখন কম্প্যারিজনটা করা যেত, দুজন পাশাপাশি যখন একই লিগ খেলতো তখন কম্পেয়ার করতে পারতেন। সো আমি এটাই বলতে চাচ্ছি, ডোমেস্টিকে কিন্তু আমাদের প্লেয়াররা রেগুলার খেলার সুযোগ পায় না, যারা ন্যাশনাল টিমে খেলে। তারা ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা আমরা দেখছি, ডোমেস্টিকে যারা পারফর্ম করছে তারা দেখছি, তাদেরকে দেখে আমরা নেওয়ার জন্য। যেমন ফর এক্সাম্পল, অমিতকে নিয়ে সবাই অনেক কথা বলছে। অমিতকে লাইফের একটা বড় টার্নিং পয়েন্টের সঙ্গে আমি জড়িত। কিভাবে জড়িত? আন্ডার-19 কিন্তু 2020-এর ব্যাচে ছিল। ওকে আমি কতটা পছন্দ করি ও জানে। ওকে বাংলাদেশ টিমে 19 টিমে নেওয়ার জায়গা ছিল না, ও ব্যাটিং করে 3-4-এ, যেখানে আমার মাহমুদুল হাসান জয় 4-এ ব্যাটিং করে তৌহিদ হৃদয়। আমি ওকে, আমার ওপেনিং জায়গাটা ফাঁকা ছিল, আমি ট্রাই করেছি। যেটা ট্রাই করাটা খুব যে ওয়াইজ ডিসিশন সেটা বলবো না, বাট আমি সুযোগ দিয়েছি বিকজ আমার কাছে মনে হচ্ছে ওর ট্যালেন্ট আছে, যে কোনো জায়গায় দেখি না। তো অমিত সেখানে ক্লিক করেনি। অলোক কাপালে আমাকে প্রথমে ফোন করেছে সিলেটে, যে হানান ভাই আমার একটা মিডল অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপার দরকার। তখন আমি বললাম, অমিত একটা ছেলে আছে, তুমি নিয়ে যাও, তুমি ট্রাই করে দেখো। পরে অলোক আবার রাজিনকে বলছে, রাজিন হেড কোচ, তখন অলোক ক্যাপ্টেন। রাজিন আমাকে ফোন করছে, হানান কি করবো, তুই কি বলিস? আমি বললাম, আমার মনে হয় তুই নে, আমার উপর ভরসা নিয়ে দে, 1-2টা ম্যাচ দেখ, তোর যদি ভালো না লাগে তখন আমার কি চিন্তা করবি দেখিস। যে প্রথম ম্যাচে 100 মারছে, কিপিং করছে। অমিতকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আজকে 4-5 বছর পরে। অমিত নো ডাউট বাংলাদেশের টেস্টের খুব ভালো একটা প্লেয়ার হতে পারে, কিন্তু তাকে সময় দিতে হবে। কারণ ডোমেস্টিকে সে যে পারফর্মটা করেছে, নিশ্চিতভাবে এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। এত রান করেছে, কনসিস্টেন্ট রান করছে, রেগুলার রান করছে, তাকে প্রসেসের মধ্যে এনে করতে হবে। আগে যেই ভুলটা হয়েছে, আমাদের ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে তারা ফেল করেছে, তাদেরকে হারিয়ে ফেলেছে, আবার পিছনে নিয়ে গেছে। এখন যে প্রসেসটা আমাদের লাকি, আমরা যে এই টিমের খেলাগুলো রয়েছে, অমিতকে খেলিয়ে আনুক। অমিত গত বছর অস্ট্রেলিয়া আমরা যখন গিয়েছি এইচপি টিম, সেখানে 2টা 4 ডে ম্যাচ খেলেছে, আমার কাছেই তো ছিল, আমি তো সিলেক্টেড ছিলাম সেখানে। অমিত তখনও পিছিয়ে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। স্বাভাবিকভাবেই এবার আবার রান করেছে, এখন এই টিমের খেলাগুলো খেলবে, সে নিজেকে আপগ্রেড করেছে, ডেভেলপ করেছে। এখন যদি পারফর্ম করে নিশ্চিতভাবে টেস্ট টিমে আসবে। আর টেস্ট টিমে তো আমাদের জায়গাও হচ্ছে, আপনি মুশফিক জানেন যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো তার একটা ইতি টানতে যাবে, সেই জায়গা থেকে মুশফিকের জায়গায় ভালো একটা মিডল অর্ডার অপশন হতে পারে। সো আমি বলতে চাচ্ছি, এরকম অনেক প্লেয়ার হচ্ছে ডোমেস্টিকে ভালো খেলেছে, ইন্টারন্যাশনালের জন্য আপনি কম্পেয়ার এখনই করা ঠিক হবে। এই জায়গায় ইন্টারন্যাশনালে যারা এখন অফ ফর্মে আছে, যাদের ফর্ম অনেক বেশি প্রশ্ন তৈরি হচ্ছে, এটা তো আপনি আমি দায়ী না, খারাপ করলে আলোচনা হবেই, রাইট? তাহলে তাদের রিপ্লেসমেন্টটা কি? তারা কি অনবরত খেলতেই থাকবে? তারা রিপ্লেসমেন্ট, আপনি যদি এখন তাদের রিপ্লেসমেন্ট চেষ্টা কোথায়? হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি, তাদের রিপ্লেসমেন্টটা যদি এখন আপনি ডোমেস্টিক থেকে নিয়ে যান, রিপ্লেসমেন্টটা যদি ফেল করে আপনি কি করবেন? যেটা বারবার হয়ে এসেছে গত বছরে। আমি আপনাকে জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই। আমি বলতেছি না যে তার টি20তে খেলাই উচিত। মেহেদী হাসান মিরাজের লাস্ট 4টা টি20 ইনিংসের একটা 35, 26 অপরাজিত, 22, 16 বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো ইনিংস, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপের পরে আপনি 2টা সিরিজ তারে খেলাইলেন, আপনি নাই এখন সিলেকশনের মধ্যে, এখন আপনি আবার তারে বাদ দিয়ে দিলেন। তো ইন্টারন্যাশনাল ফর্মের কথা যদি আমি বলি, ওর যে আমি পারফরমেন্স গুলো বললাম সবশেষ 4 ইনিংসের, এটা তো খারাপ না, তাহলে বাদ পড়লো কেন? আপনি ইন্টারন্যাশনাল থেকে তাহলে ইন্টারন্যাশনাল রাখলেন না কেন? ডোমেস্টিক থেকে নিলেন না, ইন্টারন্যাশনালে ভালো করার পর বাদ পড়লো কেন? স্পেসিফিক মিরাজের কথা বলি, মিরাজ তো ইন্টারন্যাশনাল খেলছে অনেক দিন যাবত, আমাদের সব ফরম্যাটেই খেলছে না, কিন্তু বাদ পড়ার একটা তো লজিক দিতে হবে যে এই কারণে বাদ পড়লো। সেটা সিলেকশন মিটিং এ কি আলোচনা, যেহেতু আমি সিলেকশন মেম্বার ছিলাম, আমি চার্জ করতেছি না। না, আমি বলতে চাচ্ছি সিলেকশন মিটিং এ নিশ্চিতভাবে মিরাজের নামটা আলোচনায় এসেছে, নিশ্চিতভাবে মিরাজের নাম আলোচনায় এসেছে, অঙ্কন বলেন বা নাইম শেখ, এদের সবার নাম আলোচনায় এসেছে। ওইখানে নিশ্চিতভাবে ওনাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা কিন্তু সিলেক্টর বা কোচটা কিন্তু সবার সামনে সবসময় বলবে না, এটাই স্বাভাবিক। সেই প্ল্যানগুলো নিশ্চিতভাবে কিছুটা করেই হয়তো মিরাজকে টিমের বাইরে রেখেছে, বা নাইম শেখ বা আপনি অঙ্কনের কথা বলছেন, মিডল অর্ডার ব্যাকআপের যে বিষয়টা,
কোনো একটা প্ল্যান হয়েছে, যেই প্ল্যানটা ওই মিটিংয়েই হয়েছে, যেটা হয়তো ওনারাই জানবেন। এখন যেহেতু আমি সিলেকশন প্যানেলে নিই, সেই প্ল্যানটা আমি জানি না। আমি যখন সিলেকশন প্যানেলে থাকতাম, কখন কাকে কীভাবে নেওয়া হয়েছে, কী কারণে পারফর্ম করা কাউকে তো নিশ্চয়ই বাদ দেওয়ার ব্যাপারে আপনি ভোট দিতেন না, যে পারফর্ম ডিপেন্ড করতো। পারফর্ম করা প্লেয়ারকে আমি বাদ দেওয়ার পক্ষে বলতাম। ডিপেন্ড করতো আমার টিম স্ট্র্যাটেজি কী, কোচ ক্যাপ্টেন কীভাবে চিন্তা করছে সিরিজটাকে নিয়ে, অপোনেন্ট টিম নিয়ে, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় চিন্তা করা যেতে পারে। সো সেই চিন্তাটা কেমন লজিক থাকে, সেই চিন্তাটার পিছনে কীভাবে ডিসকাশনটা হচ্ছে, সেই ডিসকাশনের উপর। আমি কখনো একতরফা ডিসিশনের পক্ষে না। কোনো পারফর্মার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম হয় সেটা ডিফারেন্ট, মিডিওকার পারফরমেন্স হলে সেটাকে আপনি অনেক সময় কিন্তু টিম কম্বিনেশন স্ট্র্যাটেজির কারণে আপনি তাকে অফ করতে পারেন। সেই ক্ষেত্রে এরকম কিছু হতে পারে, আমি জানি না। সো যেহেতু জানি না, সেটা নিয়ে শান্তকে কোন জায়গায় দেখেন কম্বিনেশনে এই মুহূর্তে টি20-তে? না, শান্তকে তো টি20 খেলে স্বাভাবিকভাবেই 3-এর নিচে আমি দেখি না, 3-এর নিচে আমি দেখি না। তো এখন এই টিমে আসলে 3-এর কালকে লিপু ভাই বলছে লিটন হয়তো 3-এ খেলবে। তো 3 ওপেনার যখন আছে, নিশ্চিতভাবে এক ওপেনার দলের বাইরেই হয়তো থাকবে ধারণা করছি। তাহলে শান্ত যদি খেলে, তাহলে ওপেনার 3-এর সঙ্গে খেলে ওই যে একজন ওপেনার বাইরে আর শান্ত, দুজন, তাহলে 1-2-3-এর মধ্যে দুজন বাইরে থাকছে। সো সেই জায়গায় একটা মিডল অর্ডার অপশনে হয়তো চিন্তা করা যেত। 4-এর দিকে যদি খেলে শান্ত, আপনাকে পারফেক্ট মনে হয় হান্নান ভাই? 4-এর দিকে 3-এর নিচে শান্ত, আমি ওকে যতটুকু চিনি জানি, ওকে আমার কাছে মনে হয় বেস্ট অপশন ওপেন অথবা 3। এখন টিম কম্বিনেশনে যদি টিম ম্যানেজমেন্ট ওইভাবে কোনো কিছু চিন্তা করে থাকে, সেটা করতেই পারে। বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার জায়গা থেকে আমি আসলে 1-2-3-এর নিচে ওকে দেখি না আসলে, মানে হয় ওপেন অথবা 3। লাস্ট চ্যাম্পিয়ন টিমে আপনি তার কোচ ছিলেন, চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে একটা বিগ রোল আপনার তার প্ল্যানিং এ, স্ট্র্যাটেজিতে ছিল। সো ওই জায়গা থেকে আপনি আসলে প্রপার অ্যান্সারটা দিতে পারবেন দেখি প্রশ্নটা আপনাকে করা যায়, আসলে শান্তর জন্য বেটার অপশনটা কোথায়? ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা হচ্ছে হান্নান ভাই, যে ক্যাপ্টেন্সিতে একটা বড় পরিবর্তন আসবে। এই জায়গাটায় আসলে আপনার কাছে মনে হয় কি, যে হট ক্যান্ডিডেটকে শান্ত ক্যাপ্টেন্সি করতে যাচ্ছেন না? অনেক না ব্যাপারটা এরকম না যে তিনি পারছেন না এখন আর বলেছে, এটা বেসিক্যালি গতকালকে দেখলাম একটা রিপোর্টে যে শান্ত আর করতে চাচ্ছেন না, এবং ওই জায়গায় আসলে তারা মানে অপশন খুঁজছে যে আসলে কাকে দেয়া যায়। একটা অপশন তো খুব বেশি আলোচনার জায়গা নেই। করতে না চাওয়াটা কতটুকু লজিক্যাল? ওয়ানডেতে তার সমস্যাটা কোথায়? আমি জানি না আসলে, শান্তর সঙ্গে এই বিষয়টা নিয়ে আমার কথা হয়নি, ক্যাপ্টেন্সির বিষয়টা। ওডিআইতে তো সমস্যা থাকার কথা না। ইভেন আমি টেস্টেও সমস্যা দেখি না। আমাকে যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, শান্ত কিন্তু সে যদি প্রেসার মনে করে, ধরেন যে 51 সালে এটা কিন্তু আপনি, আমি একটা ইন্ডিয়ান নিউজ ডিসকাশন করতে পারি। ইন্ডিয়াতে যখন আমি ন্যাশনাল টিমে হয়েছিলাম, টেস্ট সিরিজ এবং টি20 সিরিজ ছিল, আর সেখানে একটা প্রথম টেস্টের পরে শান্তর সঙ্গে কথা হচ্ছিল। ওইখানে আমি ওকে বলেছিলাম যে ডিসকাশনের মাধ্যমে শান্ত 3টা ফর্মেটে, যেহেতু শান্ত আমার ক্যাপ্টেন এর আগে ছিল, আমি মিনিস্টার আসে যখন টিম করি লোকাল প্লেয়ারদের নিয়ে, ওখানে শান্তকে ক্যাপ্টেন করার পিছনে আমার একটা ভূমিকা ছিল। ওই জায়গা থেকে শান্তর সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো শান্তর সঙ্গে আমি ডিসকাস করেছিলাম যে শান্ত 3 ফর্মেটে ক্যাপ্টেন হতে, যেটা হচ্ছে শান্ত আমাদের কি প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ডিফারেন্ট ফর্মেটে। তো সেখানে আমি বলেছিলাম, তুমি দেখো ম্যাচের আগে তোমার একটা প্রেস মিট করতে হয়, ম্যাচ শেষে তোমার একটা প্রেস মিট করতে হয়, টিম মিটিংয়ে তোমার কোচের সঙ্গে প্ল্যান করতে হয়, সব জায়গায় প্রতিটা ফর্মেটে তোমার সাথে ডিসকাশনের একটা জন্য সময় বের করতে হচ্ছে। তুমি যদি 3 ফর্মেটের ক্যাপ্টেন না হও, তোমার ওই একটা ফর্মেটের সময় কিন্তু তুমি বের করছো। ওইখানে হয়তো তুমি তোমার ক্রিকেট নিয়ে চিন্তা করছো, তুমি হয়তো তোমার ফ্যামিলিকে সময় দিচ্ছ, অথবা তুমি তোমার ব্যাটিংয়ে আর একটু বেশি সময় কাটাচ্ছ। সো 3 ফর্মেটে ক্যাপ্টেন আমাদের দেশের দলে ক্যাপ্টেন্সি করা খুব চ্যালেঞ্জিং, কারণ আমাদের দেশের দলটা তো আসলে চ্যাম্পিয়ন দল না, আর প্রচুর চেঞ্জ আছে তো ফরম্যাট ওয়াইজ প্রচুর চেঞ্জ। এবং আপনার আরেকটা বিষয় হলো, আপনার পারফরমেন্স, আমরা কিন্তু উইনিং রেটটা খুব একটা ভালো না। আপনি যখন লুজিং টিমের ক্যাপ্টেন হবেন, আলাদা একটা প্রেশার চলেই আসবে। তো ওই ধরনের টিমে হ্যাঁ, তো ওই ধরনের টিমে ক্যাপ্টেন্সি করার চ্যালেঞ্জটা থাকে। শান্ত স্বাভাবিকভাবেই সেখান থেকে, শান্তরও চিন্তাভাবনা যে একদম ছিল না তা না, সেখান থেকে সে ক্যাপ্টেন্সি সরে আসার আলোচনাটা শুরু হয়েছিল তখন একটা সময়। এখন যদি সে যদি মনে করে যে 3 ফর্মেটের জায়গায়, এখন তো আলটিমেটলি 1 ফর্মেট থেকে অফ লিটনকে করা হয়েছে, 2 ফর্মেটে যদি মনে করে সে তার জায়গা থেকে যে সে রিল্যাক্স করে আরেকটু খেলতে চায়, টেস্ট টিমে সে অপরিহার্য প্লেয়ার। টেস্ট টিমে তাকে অবশ্যই আমি ফিল করি তার খেলা উচিত। ওয়ানডেতে নো ডাউট সে তো খেলবেই, ক্যাপ্টেন্সি যদি করতে চায় সেটাও করুক। আমাদের ক্যাপ্টেন অপশন মিরাজে কিন্তু ভালো একটা অপশন হতে পারে, যদি শান্ত যদি সরে যেতে চায়, শান্ত যদি কন্টিনিউ করতে চায়। আমি শান্তর মধ্যে ক্যাপ্টেন্সি গুণটা দেখেছি, শান্ত খুব ভালো ক্যাপ্টেন। মিরাজের মধ্যেও সেই গুণটা আছে, নিশ্চিতভাবে লিটনের মধ্যেও সেই গুণটা আছে। লিটন নতুনভাবে আবার কিন্তু নিজেকে রিবিল করেছে। আপনি যদি এখন রান করাটা খুব জরুরি, এখন লিটনের খালি রানটা জরুরি, বাট আর মানসিকভাবে লিটনের যে চেঞ্জটা সেটা কিন্তু দেখা যাচ্ছে গত কিছুদিন যাবত। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এরা সবাই ক্যাপাবল, আসলে ক্যাপ্টেন পারফর্মার হবে এর বিকল্প নাই। পারফরমেন্স করলে তাহলেই ক্যাপ্টেন হওয়া উচিত, পারফরমেন্স না করলে ক্যাপ্টেন্সি করাটা খুব চ্যালেঞ্জিং আরও বেশি হয়ে যায়। হান্নান ভাই ক্যারিয়ার শুরু করেছেন 2000-এর দিকটায়, এবং অনেক বছর চলে গেছে, 25 বছর, এখনও ক্রিকেটের সাথেই আছেন। আপনার এন্ট্রিটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেমন হলো? এখন একটু হালকা আলোচনা যেতেছে না, ক্রিকেটে এন্ট্রি আপনি 2000 না, 2000 টেস্ট আমাদের স্ট্যাটাস পেয়েছি আমরা,
বাট আমি কিন্তু আন্ডার-19 খেলেছি 97-এ, প্রথমে 98-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছি, 2000 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছি। ফার্স্ট আমার ঢাকা লিগ শুরু বেসিক্যালি 1993-তে, 1993, তখন আমি ক্লাস 7-এ পড়ি। হ্যাঁ, 97-এ পাস করেছি, তো 7-এ উঠেছি জাস্ট। 93-4 মৌসুমে আমার সেকেন্ড ডিভিশন থেকে কেরিয়ার শুরু। তারপরে তো আল্লাহর রহমতে উপরের দিকে উঠে আসা, সময়ের সঙ্গে সঙ্গে আন্ডার-16 খেলেছি, অস্ট্রেলিয়া গেলাম 1 মাসের ট্রেনিংয়ে 97-এ। তারপরে ন্যাশনাল টিমে কল পেলাম 97-এ, কিন্তু ডেবিউট অনেক বছর, 5 বছর পরে হয়েছে। এর মধ্যে আন্ডার-19, 18 অনেক কিছু খেলেছি। তবে এভাবে মানে আসলে বেসিক্যালি শুরুটা অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই শুরু। আর ন্যাশনাল টিমে ডেবিউট অনেক পরে হয়েছে। বাট ওই সময়টা জায়গায় ক্রিকেট বোর্ডকে আমি থ্যাঙ্কস দিতে চাই, যে ক্রিকেট বোর্ড আমার পিছনে অনেক ইনভেস্ট করেছিল ওই সময়টা। আন্ডার-19 থেকে শুরু করে এই টিম আমাকে নিয়ে ক্যাপ্টেন্সির চিন্তা ভাবনা, 19-এ ক্যাপ্টেন্সি করেছি, এই টিমে ক্যাপ্টেন্সি করেছি, বাংলাদেশ টিমেও ক্যাপ্টেন আলোচনায় ছিলাম, শর্ট লিস্টে ছিলাম। সেখানে সারপ্রাইজিংলি পারফর্ম করেও আমাকে ভাইস ক্যাপ্টেন করা হয়নি। আপনি যেটা বললেন যে পছন্দ অপছন্দ তো অনেক সময় থাকে, সেখানেও সেরকম কিছু ঘটেছিল। বাট দিন শেষে এটা কি চিরন্তন না মোটামুটি? এটা থাকে। এই জন্য না আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে না আমি অনেক কষ্ট করে ক্রিকেট খেলে এসেছি। মানে এমন না যে আমাকে খুব ব্যাক করেছে, আমার কোনো ব্যাকআপ নাই, আমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল যে খেলার ব্যাপারে? ফ্যামিলি পুরোটা মানে মাঠের ব্যাপারে পুরো সাপোর্ট ছিল, পুরো সাপোর্ট ছিল। আমি কিভাবে ক্রিকেট খেলেছি আমি জানি, ওটা অন্য আরেকটা গল্প হয়তো আলোচনায় আনতে পারবো। বাট আমি লাইফে সবকিছু পার করেছি, আন্ডার-16 থেকে 19 থেকে শুরু করে ন্যাশনাল টিম থেকে সেখানে এ টিম, বাদ পড়া, ঢোকা, সবকিছু লাইফে দেখেছি। তো আমি এই জন্য ফিল করতে পারি একটা প্লেয়ার বাদ পড়লে কী হয়। আমি সিলেকশনে আসার পরে এজ গ্রুপ সিলেক্টরে আমি যেটা করি, আমি ন্যাশনাল সিলেকশন প্যানেলে এসেও করেছি। আপনি দেখবেন আমি মিরাজের সঙ্গে কথা বলেছি টি-20 ওয়ার্ল্ড কাপে কেন তাকে রাখা হয়নি। মিরাজও কিন্তু দু এক জায়গায় বলেছে, আপনাকেও বলেছে সম্ভবত, যে কেন তাকে টি-20 টিমে রাখা হয়নি, তাকে নিয়ে কি চিন্তাভাবনা শেয়ার করেছি। রিয়াদের সঙ্গে আমি ডিসকাস করেছি, রিয়াদের সঙ্গে চিন্তাভাবনা কি। আগে পরে সাকিবের সঙ্গে কথা হয়েছে, তামিমের সঙ্গে আমার পার্সোনালি দু একবার কথা হয়েছে রিটায়ারমেন্টের আগে। তামিমকে আমি শেয়ার করেছি কি কি কথা হচ্ছে। বাকি সিলেক্টরও হয়তো কথা বলে, কিন্তু আপনি বাকি এই যাদের নাম বললাম, ইয়াসির রাব্বিকে নিয়ে কী চিন্তা করছি, শামীম পাটোয়ারিকে নিয়ে কী চিন্তা করছিলাম, প্রতিটা প্লেয়ারের সঙ্গে আমি যখন সিলেক্টর ছিলাম আমি শেয়ার করেছি যে আমাদের সিলেকশন প্যানেলের এরকম চিন্তা ভাবনা, যেটা লিপু ভাই, রাজ্জাকও পজিটিভলি নিয়েছে। ওনারা হয়তো বা ওইভাবে ফ্রিলি লিপু ভাই হয়তো বলতে পারেনি, বা রাজ্জাক হয়তো একটা দূরত্ব ছিল অনেক সময়, আমি ওই জায়গা থেকে খুব ফ্রি ছিলাম। সো আমি এই জিনিসটা জানি যে একজন প্লেয়ার বাদ পড়া, ঢোকা, তার প্রসেস কী, এগুলো নিয়ে অনেক আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, প্লেয়ারও সেটা খুব পজিটিভলি নিয়েছে। সো আমি ফিল করার কারণে আমি সেই জিনিসটা শেয়ার করতে পেরেছি। হারুন ভাই, এই যে শেয়ারিং এর ব্যাপারটা, আপনার সাথে আসলে শেয়ারিংটা কি ছিল যখন আপনি বাদ পড়েন, বা আপনি ভালো ফর্মে থাকার পরও আপনি আপনার প্রাপ্যটা পেলেন না, তখন ম্যানেজমেন্ট আপনার সাথে কতটুকু? তখন শেয়ারিং এর কালচার ছিল না, তাই ইভেন আমি তো বলবো আপনি রিসেন্ট পাস্টে গেলেও মনে শেয়ারিং এর কালচার ছিল না। প্লেয়াররা কখনো যদি এইচপি থেকে বাদ পড়া, ন্যাশনাল টিম থেকে বা এই টিম থেকে বাদ পড়লে সিলেক্টরদের বলার সাহস অনেকেই পেত না। কিন্তু আপনি বিশ্বাস করেন, এই 1 বছরে আমি কত ফোন পেয়েছি, স্যার আমি এখানে কেন নাই, বা ভাই আমাকে কেন এখানে রাখা হয়নি। আমি সুন্দরভাবে ক্লিয়ার লজিক দিয়ে দিয়েছি। যুদ্ধতর্কের বিষয় না, তুমি কেন নাই সেটার পিছনে লজিক আছে, সেই লজিকটা এটা, তুমি এই জায়গায় ডেভেলপ করো, তুমি আসবা, তুমি এটা করো বা এই কারণে। এই আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুব ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। সো আমাদের সময় এটা ছিল না। তবে মিডিয়াতে তখন তো সোশ্যাল মিডিয়ার এত অ্যাক্টিভ ছিল না, তাহলে হয়তো আমি আরো বড় প্লেয়ার হতাম। একদমই। তো পরে অন্তত একটা গ্রুপ থাকতো, সেটা গ্রুপ না থাকলে আমি আমার পারফরমেন্স বা যোগ্যতা দিয়ে হয়তো আর কোনো, ওইটাও ইম্পর্টেন্ট। প্রথম আলো ব্যাকটা করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম আলোতে তখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম। প্রথম আলোতে তখনও কিন্তু নিউজ হয়েছিল আমি বাদ পড়ার পরে। বাংলাদেশ টিম থেকে আমি যখন বাদ পড়ি, বাংলাদেশের লাস্ট 10 ওয়ানডেতে আমি বেস্ট স্কোরার, 3টা 50 করেছিলাম, 300+ রান করেছিলাম, হাইয়েস্ট স্কোরার ছিলাম, তখন আমি বাদ পড়েছি। প্রথম আলো নিউজ করেছিল, সেই পেপার কাটিংটা আমার কাছে আছে। তো তখন আমার কাছে যেটা ক্লিয়ার কোনো মেসেজ আসেনি সিলেক্টর বা কারো কাছ থেকে। কেউ কি অপছন্দ করতো? মিডিয়ার মাধ্যমে অপছন্দ করতো, সাইজ করে দিতে পুরো। সাইজ করে না, অপছন্দর কারণে বাদ পড়েছি সেটা বলুন। পারফরমেন্সও খারাপ ছিল, পারফরমেন্স খারাপ হয়েছে, কিন্তু পারফরমেন্সটা খারাপ হওয়ার পেছনে সেই অপছন্দটা কাজ করেছে। কিভাবে? আমি যখন ক্যাপ্টেন রেসে ছিলাম, তখন আমাকে ক্যাপ্টেন না করলেও ভাইস ক্যাপ্টেন করবে এরকম কনফার্ম ছিল। তখন আমার সম্পর্কে যেটা আলোচনা এসেছিলো বা মিডিয়াতে আমি দেখেছি, সেটা হলো ওকে নিয়ে আমরা খুব কনফিডেন্ট না যে ও অনেক দূর যাবে। এটা যখন একজন টপ ম্যানেজমেন্ট, সেটা সিলেক্টর হতে পারে, বোর্ডের কোনো বড় কর্মকর্তা হতে পারে, তারা যদি এই ধরনের চিন্তা করে, তখন আমার একটা ব্যাকফায়ার করে, মানে ব্যাকে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তখন আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। আমি অস্ট্রেলিয়া ভালো করে এসেছি, ইংল্যান্ডের সঙ্গে আমি ভালো করেছি, পাকিস্তানে যে আমি ভালো করেছি, পরপর 3টা সিরিজে আমি কয়েকজন নাম যখন আপনি দেখবেন সেই পারফরমেন্সে আমার নাম উপরে দিকে। অস্ট্রেলিয়া তো বেস্ট পারফরমেন্স, সবাই জানে ওইটা। ইংল্যান্ডের সঙ্গে 4 ইনিংসের মধ্যে একটা 50। ওয়ানডেতে আমি যখন খেলেছি, আমি টেস্টের কথা বলছি, ওয়ানডেতে যখন খেলেছি সেখানে আমি 3 জনের মধ্যে ছিলাম। পাকিস্তানে গিয়েছি, আমি 3টা ওয়ানডে খেলেছি, 5টা ওয়ানডে ছিল, 3টা ওয়ানডের মধ্যে 2টা 50 করেছি। টেস্টে আমি 40 করেছি, 30 করেছি, কোনো
50 মারিনি। সো তখন আমি ওয়ান ডেটা আবার ভালো করছিলাম, সো ভালো খারাপ মিলেই যাচ্ছিল। বাট এই অবস্থায় এসে এমন একজনকে আমার আমার জায়গায় ভাইস ক্যাপ্টেন করা হলো, যে হয়তো তখন জাস্ট ডেবু হলো ওই সিরিজে বা এক সিরিজ খেলেছে, খেলার পরে ভাইস ক্যাপ্টেন হয়ে গেলো। আমি পরপর 3-4টা সিরিজ খেলার পরও আমার উপর ভরসা পাচ্ছিল না। সো ওই জিনিসগুলো আমাকে আমার মানসিকভাবে খুব ইম্প্যাক্ট রেখেছে, যেটা এখনকার প্লেয়ারদের মধ্যেও পড়ে। যেমন ফর এক্সাম্পল আপনি নাইম শেখের কথা আলোচনায় আনছেন, নাইম শেখ কেন নয়, নিশ্চিতভাবে সিলেক্টররা তাকে জানাচ্ছে, তার সাথে ডিসকাস করা উচিত, তাকে প্ল্যানের শেয়ার করা উচিত যে তোকে আমার এই চিন্তা বা তুই এভাবে আসিস। তো এগুলো করলে হয় কি, প্লেয়াররা মোটিভেটেড হয়। এই জিনিসগুলো আমি ফেস করার কারণে আমি বললাম, আমি 1 বছর ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় আমি মোটিভেশনের কাজগুলো করেছি, এবং এই জন্যই প্লেয়াররা আমাকে ট্রাস্ট করে। সাকিব আল হাসানকে মিস করেন? অবশ্যই মিস করি, সাকিবকে তো মিস করার কথা হয়। এর মধ্যে একবার কথা হয়েছে, মানে আমি সিলেকশন প্যানেল থেকে সরে আসার পরে একবার কথা হয়েছে, আবনির জন্য অফার দিয়েছি, সাকিব খেলবা নাকি আবনিতে, পরিষ্কার করে। পরে বলে হ্যাঁ ভাই খেলবো, চলে আসবো, অসুবিধা নেই। ওইভাবে করে কথা বলে জাস্ট হাই হ্যালো করার জন্য সাকিবের সঙ্গে কথা হয়েছিল। ওইভাবে করে কথা বলে জাস্ট হাই হ্যালো করার জন্য সাকিবের সঙ্গে কথা হয়েছিল। আপনার ক্রিকেটিং ক্যারিয়ারে মানে সবচেয়ে ফানিয়েস্ট ক্যারেক্টার কে ছিল? সবচেয়ে ফানিয়েস্ট ক্যারেক্টার তো কঠিন প্রশ্ন করবে, এগুলো তো মনেও থাকে না। না আসলে রাজিন খুব মজার, কিন্তু রাজিন আমরা যখন একসঙ্গে খেলতাম, আমরা আন্ডার 16 খেলছি, 19 খেলেছি, ন্যাশনাল টিমে খেলেছি, রাজিন কিন্তু খুব মজার। এখন তো হুজুর হয়ে গেছে, কিন্তু রাজিন কিন্তু যে পোংটা, এটা আমরা যারা একসঙ্গে আমরা জানি। ম্যাশের সাথে রসায়নটা কেমন ছিল? ম্যাশের সঙ্গে আমার রসায়নটা ছিল বেসিক্যালি অস্ট্রেলিয়া সিরিজের পর আমরা দুজন বেশ নামকরা মানুষ, মানে ব্যাটিং এ আমি, বোলিং এ মাশরাফি। সো ম্যাশের সঙ্গে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। রানও করছিল মাশরাফি 50 করেনি, বাট একটা কন্ট্রিবিউট ছিল। হ্যাঁ, মাশরাফির সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে ও আমাকে খুব পছন্দ করে, কারণ ও জানে আমি অনেস্ট এবং আমি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু হয় না যে একদম খুব ক্লোজ অ্যাটাচমেন্ট, ওই অ্যাটাচমেন্টটা ছিল না আমার। খুব ক্লোজ যদি বলেন আপনি, জুনিয়রদের মধ্যে অলোকের সঙ্গে আমার খুব ক্লোজ ছিল, মানে অলোক আমার খুবই ক্লোজ, আমরা একসঙ্গে ডিনার থেকে আড্ডা থেকে শুরু করে সব কিছু। আর বন্ধু বলতে তাপসটা কিন্তু আমরা একসঙ্গে ফ্রেন্ড। আনাম ভাই, এই সিলেকশন প্যানেলে আসার পরে আপনার তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে মানে অনেকগুলো সুপারস্টার ম্যানেজ করা। লিপু ভাই হচ্ছে বড় মানুষ, ধরেন বড় বড় সিংহাসনে বসে থাকে। রাজাক ভাই অতটা মিশে না, তার মতো করে সে ইনপুটটা দেয়। বাট ইন্টারাকশনের জায়গায় আমার কাছে মনে হয়েছে আপনার সাথে একটা প্রোঅ্যাক্টিভ রিলেশনশিপ সবার ছিল। সেটা হইতে পারে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান। এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল, আবার কতটুকু ইন্টারেস্টিং ছিল? এখানে ইন্টারেস্টিং বলতে তামিমের সঙ্গে বাংলাদেশের যে পিসিএল হলো চিটাগাংয়ে, পোর্ট সিটি ক্রিকেট লিগ, তামিম আর আমি এক টিমে খেলেছি। তারপরে তামিমের সঙ্গে আমার কোনো টিমে আর একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়নি। মুশফিককে আমি বেশ কয়েকবার পেয়েছি, বিপিএল এ পেয়েছি, প্রিমিয়ার লিগে ওর ডেবু যখন ডিওএইচএসে, তখন আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তখন পেয়েছি। মুশফিক, তামিম, এই দুজন গেল। রিয়াদের সঙ্গে আমি কখনো কোনো এক টিমে কাজ করিনি, সাকিবের সঙ্গে আমি কখনো কোনো এক টিমে কাজ করিনি, মাশরাফির সঙ্গে তো ন্যাশনাল টিমে খেলেছি। সো আমার একটা ছিল যে দূরত্বটা কেমন হবে। রিয়াদের সঙ্গে কথা হয়, সাকিবের সঙ্গে আমার একদমই অ্যাটাচমেন্ট ছিল না। বাট ইন্ডিয়া সিরিজের সময় যেহেতু এখানে ছিলাম, তখন সাকিবের সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক গড়ে ওঠে, যেহেতু রিটায়ারমেন্টের বিষয়টা নিয়ে ছিল, আমি সিলেক্টর ছিলাম। তখন ওইখানে ফাহিম স্যারও ছিল। ফাহিম স্যার আমি সাকিব মিলে যে প্ল্যানগুলো, ডিসকাশনগুলো কয়েকবার হয়েছে, তো ওইখান থেকে সাকিবের সঙ্গে আমার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং হয়। সাকিব আমার সম্পর্কে খুব বেশি জানতো না, বাট সাকিব আমাকে অন্যরকম পছন্দ করে আমি জেনেছি যে তখনই ওই ডিসকাশনের পরে সাকিব আমার উপর একটা ট্রাস্ট তৈরি করেছে। তামিমের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কারণ তামিম জানে যে আমি ওর সঙ্গে কতটুকু মিশে কথা বলছি। ইভেন এই ন্যাশনাল টিমে রিটায়ারমেন্টের আগেও ন্যাশনাল লিগ খেলার ব্যাপারে আমি ওকে কতটুকু পুশ করেছি, কি ডিসকাশন করেছি, ওগুলো ন্যাশনাল সিলেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাশন করেছি। মুশফিকের সঙ্গে এই 1 বছরের টেনে আমার খুব বেশি কথা হয়নি। রিয়াদের সঙ্গে তো রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। ইভেন রিয়াদ যখন টি-20 থেকে রিটায়ার করবে, ইন্ডিয়া থেকে ফোন করেছে, আনান ভাই আমি এই ডিসিশনে যাচ্ছি, আপনার সঙ্গে আমি আগে আলাপ করেছিলাম, আপনি একটু রাজ ভাই আর লিপু ভাইকে একটু জানাই দেন। মানে আপনাকে গেটওয়ে হিসেবে এই ইয়েটা হয়েছিল। আর মাশরাফির সঙ্গে তো এখন একটু দূরত্ব হয়ে গেছে, মাশরাফি তো আউট অফ সিন হয়ে গেছে এখন। বাট আমার মনে হয় পঞ্চপাণ্ডব যেটা বলা হয়, পঞ্চপাণ্ডবের মধ্যে এই 4 জনের সঙ্গে আমার এই অ্যাটাচমেন্টটা আছে। মুশফিকের সঙ্গে হয়তো ডিরেক্ট এখন খুব বেশি কথা হয়নি, বাকি 3 জনের সঙ্গে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বা কথাবার্তা হয়েছে। এই সবশেষ প্রিমিয়ার লিগে অনেকগুলো ঘটনা ঘটেছে। সবশেষ যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওই যে বললাম যে অনেকে এক্সপেক্ট করেনি যে আবাহনী চ্যাম্পিয়ন হবে, সেটা আপনি করে দেখিয়েছেন। শুরুর দিকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে তামিম ইকবাল হার্ড র্যাক করলেন। মাঝখানে যদি আমরা দেখি, তাহিদ হৃদয়ের ঘটনা নিয়ে ব্যাপক একটা গ্যাঞ্জাম হলো। এবারে প্রিমিয়ার লিগ কি ওয়ান অফ দ্য গ্যাঞ্জামময় প্রিমিয়ার লিগ মনে হচ্ছে কিনা আপনার দেখে? মানে সব মিলিয়ে এর মধ্যে অনেক চমক, অনেক অঘটন, অনেক ঘটনা। না, অনেকগুলো ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় যে ঘটনা তামিমের ঘটনাটা, মানে আনবিলিভেবল। আমাদের তখন মিরপুরে খেলা চলছে, তো আমি না হঠাৎ করেই আমার টিম বয় এসে বলতে, ভাই তামিম ভাই তো এরকম অসুস্থ। আমি বললাম তুই জানলি কোথা থেকে? পরে বলে শুনলাম। সঙ্গে সঙ্গে আমি ফোন করছি শিপন ভাইকে। শিপন ভাইকে ফোন করলাম, বললো শিপন ভাই বললো জুনিয়র সিলেক্টর, হ্যাঁ এই এখন ওমেন্স সিলেক্টর শিপন ভাই, যেহেতু মডার্নের ম্যানেজার। শিপন ভাইকে ফোন করলাম, বললো ডালিমের সঙ্গে আছে, তুই ডালিমকে ফোন কর। তো আমি ডালিমকে ফোন করলাম। ডালিম মানে কাঁদতে কাঁদতে বলছে, হানান ভাই
পাস পাচ্ছি না, মানে দোয়া করেন আবার আবার হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তো আগে কি হয়েছে পরে কিছু জানি না, আপনি মাঝখান থেকে শুনতেছেন? বিশেষ করবেন না, আমি তখন মানে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি, এটা কি কথা, এটা কি সম্ভব, মানে তামিমের এই ঘটনা মেনে নেওয়ার মতো না। তো এটা একটা ইমোশনাল ব্যাপার ছিল, মানে ওটা আসলে বলে বোঝানোর মতো না। তো সবার দোয়া, সবার ভালোবাসায় তামিম এই জায়গায় আজকে, সো এটা একটা অনেক বড় ইমোশনাল ব্যাপার, মানে এবারে প্রিমিয়ার সবচেয়ে বড় ঘটনা এটা। আপনার প্লেয়ার হানান ভাইয়ের চোখে পানি চলে এসেছে আসলে। আমাদেরও একই অবস্থা ছিল ওই সময়টায়। আমি শোনার পর হচ্ছে দ্রুত কিভাবে যাওয়া যায় ওখানটায়, এবং ওই হসপিটালও তো চিনি না, সবচেয়ে বড় সমস্যা যে ওটা কোথায়, বুঝছেন? 14 জায়গা থেকে ফোন করতেছি। মজার ব্যাপার হচ্ছে যে বিকেএসপিতে তুলনামূলকভাবে কম যায় সাংবাদিকরা, এবং ওই ম্যাচের জন্য আরো কেন জানি মানে মিরপুরে খেলা হইলে, বড় টিমের খেলা হইলে, আবাহনীর খেলা মিরপুরে হইতেছে, সবার এখানে ফোকাসটা ছিল। প্লেয়ারদের কি সিচুয়েশন ছিল? বা প্লেয়াররা, আমরা তখন মাঠে ফিল্ডিং করতেছিলাম, তো প্লেয়াররা তখনও ওইভাবে জানে না আসলে। তো সেকেন্ড ইনিংস যখন হলো তখন ওরা জেনে গেছে আসলে, মানে মুখে মুখে জানতে জানতে জেনে গেছে। তখন স্বাভাবিকভাবে ওরা এসে ফার্স্টেই শান্ত, খনিল হানান ভাই কি অবস্থা, মোসাদ্দেক, ওরা সবাই মানে মইনুল, প্রতিটা প্লেয়ার আসলে সিনিয়র প্লেয়ার তো অ্যাটাচমেন্টটা বেশি তামিমের সঙ্গে, ওরা এসেই ফার্স্টে ওইটা খবর নেওয়ার চেষ্টা করছে। তারপরে এর মধ্যে তো বিভিন্ন আপনার মিডিয়ার মাধ্যমে আমরা জেনে গেছি যে কি স্টেজ আছে কি, এর মধ্যে কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো সবাই খুব একটা টেন্স সিচুয়েশনে ছিল, স্বাভাবিকভাবেই তামিমের জন্য টেন্স হওয়ারই কথা। তো সেখান থেকে তারপরে তো আপনার বাকি ঘটনা তো আমরা সবাই সময়ের সঙ্গে সঙ্গে জেনে গেছি। র্যাপিড ফায়ার করব, তারপর শেষ করে দিব। হান্নান সরকার, প্রথমে বাংলাদেশের বেস্ট গেম চেঞ্জার এখন পর্যন্ত কাকে মনে হয়েছে? সাকিব আল হাসান। বাংলাদেশের বেস্ট ওপেনার? তামিম ইকবাল। বেস্ট ক্যাপ্টেন? মাশরাফি। ওর্স্ট সিলেক্টর? এইটাই বলা যায় নাকি? আপনিও বাদ পড়ছিলেন তো, এই কারণে সুযোগ আছে। না না না, এটা বলা যায় কেউ না কেউ তো আছে নাকি? না, এটা বলবো না। আচ্ছা, এটা মানে কেউ না কেউ তো আছে, বললেন না, নাম বললেন না। কেউ না কেউ তো আছি। বেস্ট সিলেক্টর? নো কমেন্টস। ওকে, আমি সামটাইমস মনে করি আমি না, এটা আমি নিজেও পডকাস্টে বলছি যে আমার কাছে মনে হয় তাই। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে সেটা আমরা বিকশিত হইতে দেখি নাই। মোসাদ্দেক, ইমরুল কায়েস। আন্ডাররেটেড ক্রিকেটার, কিন্তু গেম চেঞ্জ করে দিয়েছে। আন্ডাররেটেড ক্রিকেটার, এটা তো মিরাজ সবসময় আন্ডাররেটেড, মানে আমার কাছে মনে হয় যে যেভাবে ম্যাচ জিতায় মানে আনবিলিভেবল। সো মিরাজ পাত্তা দেয় না কেউ, কেউ পাত্তা দেয় না, কিন্তু ম্যাচ এটা দেয় না কেন? এটা মানুষ জানে, আমি জানি না। মিরাজ মানুষ জানে, মানে সবাই বলে, কিন্তু কেউ ওইভাবে চিন্তা করে না। কিন্তু মিরাজ কি কি ম্যাচ জিতেছে সেটা আমরা সবাই জানি। তুমি বাংলাদেশের এখন পর্যন্ত আপনি তো অনেক কিছু দেখলেন, বেস্ট এভার বোর্ড প্রেসিডেন্ট? বিপজ্জনক প্রশ্ন করতেছি, বুঝছেন? আমি অনেক বোর্ড প্রেসিডেন্ট দেখেছি, আমার মনে হয় একটা সাবের ভাই চৌধুরী, মানে আমার শুরুতেই যাকে পেয়েছিলাম, সাবের ভাইয়ের ওই সময়টায় বড় ভূমিকা ছিল। তারপরে সবাই যার যার ভূমিকা রাখছে, সাবের ভাইকে আমার কাছে দেখে অন্যরকম মনে হতো। প্রিয় বন্ধু ক্রিকেটে? ক্রিকেটে রাজিন সালে। প্রিয় খাবার? প্রিয় খাবার নরমাল বাংলা। প্রিয় দেশ? আমারও বাংলা। প্রিয় দেশ যেখানে ভ্রমণ করতে যাইতে পছন্দ করেন, ভাল লাগে? অস্ট্রেলিয়া আমার ভালো লাগে। অস্ট্রেলিয়া ভালো লাগে। সবচেয়ে বেশি যেই মোমেন্টটা হান্নান সরকারকে তার ক্রিকেটিং ক্যারিয়ারের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে, থাকে না যে ইটস আ কিক, তারপরে আপনি বিলিভ করা শুরু করলেন দ্যাট আই হ্যাভ টু বি হিট? অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পুরো বদলে দিয়েছে। তার আগে প্রথম যে বদলে দেওয়াটা, সেটা হলো আন্ডার-16 আমি যখন ম্যান অফ দ্য সিরিজ হই, আমাকে অস্ট্রেলিয়াতে 1 মাসের ট্রেনিংয়ে পাঠানো হয়, যেটা বাংলাদেশের ফার্স্ট এভার। সেই ট্রেনিংটা আমার লাইফ পুরো চেঞ্জ করে দেয়। শেষ ওভার ধরেন 20 রান লাগবে বাংলাদেশ জেতার জন্য, এরকম কন্ডিশনে বাংলাদেশ সাধারণত জিততে পারে না, আপনি কারে রাখবেন ক্রিজে? আল্লাহ, কঠিন প্রশ্ন। 20 রান দরকার। 36 রান হয়েছে গতকালকে। না, প্রিভিয়াস যদি আমি দেখি, মানে মাহমুদুল্লাহ তো রিটায়ার করেছে, মাহমুদুল্লাহ ওই জায়গায় হয়তো বা একটা ভালো অপশন হতে পারতো। বেশ কিছু সময় এরকম তাকে ফেস করতে দেখেছি, এবং এখনকার প্লেয়ারদের মধ্যে আসলে ওই ট্রাস্টকে অর্জন করতে পারেনি আমার কাছে। শেষ ওভার প্রতিপক্ষের লাগবে হচ্ছে ধরেন 5 রান জেতার জন্য, কার হাতে বল তুলে দেবেন? মুস্তাফিজকে দেবো। এখনো মুস্তাফিজকে দেবেন। আফসোস জায়গা যে মুস্তাফিজের ক্যারিয়ারটা আরও রঙিন হতে পারতো। হওয়া উচিত ছিল। যে কোনো কারণে মাঝখানের একটা ইনজুরি তাকে বড় ধাক্কা দিয়ে দেয়, সেটা থেকে আসার পরে সে আবার কামব্যাক করে তার রিদমে। বাট স্বাভাবিকভাবে ইনজুরিটার কারণে যেভাবে মুস্তাফিজকে আমরা চিন্তা করেছিলাম, একটা সময়ের পরে ভাটা শুরু হয়।
বাট হ্যাঁ, আফসোস তো কিছুটা হয়। আফসোস জায়গায় যে তামিম ইকবালের ওয়ানডে ক্যারিয়ারটা অন্তত আরো কিছুদিন হতে পারতো। অবশ্যই অবশ্যই, মানে আমাদের একজন ওপেনার এক সাইড থেকে যে ছিল লম্বা সময় কন্টিনিউ করে গেছে, সেই জায়গাটা আরেকজনকে সেটেল না করে আমরা তাকে সরিয়ে দেওয়াটা বা তার সরে যাওয়াটা অবশ্যই তো একটা ভ্যাকুম তৈরি করেছে। সো অবশ্যই তামিমের ওয়ানডে ক্যারিয়ারটা অন্তত 23-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কন্টিনিউ করলে খারাপ হতো না। আফসোস জায়গায় যে সাকিব আল হাসান আরো কিছুদিন খেলতে পারতো। খেলবে আরও, এখনও বিশ্বাস করি, মানে আমি এখনও আর সাকিবের আশা ছাড়িনি। আফসোস জায়গায় হান্নান সরকার আরো কিছুদিন সিলেকশন করতে পারতো। এটার একদমই আফসোস নেই, আমি কখনো আফসোস নিয়ে কোনো ডিসিশন নিই না। আমার কোনো আফসোস নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ এই শোতে আমাদের সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। হান্নান সরকার, গভর্নমেন্ট যেই আসুক আমার টেনশন নাই, সরকার আমার সাথেই আছে। ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।